এই পোলাপান শুরু করছে দেখছো। দেখো তোমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইয়েস, ওকে ওকে ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 17তম ক্লাসে। আগের ক্লাসে আমরা জড়তার ভ্রামক শুরু করছিলাম। তো আমরা কয়েকটা দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক কিভাবে কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে হিসাব নিকাশ করে দেখতে হয় সেটা আমরা দেখছিলাম। তোমরা কিন্তু মার খাবা, তোমরা যে ফাজলামি শুরু করছো তোমাদের কিন্তু আমি মার দিব। হ্যাঁ, আগুন 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 আগুন, কি আগুন কি ভাই, পাইছে বরাবর একটা ঝড় ভয় দিতেছে কমেন্টে। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা জড়তার ভ্রামকের আরও কয়েকটা ক্ষেত্র দেখব এবং তারপরে আমরা হচ্ছে জড়তার ভ্রামক রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেই ম্যাথ প্রবলেমগুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করে দিই দ্রুত। তো দেখো, আমি তোমাদের সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক শিখাইছিলাম, একটু মনে করো তো। সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে কী ছিল? যে একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ছিল I = 1/12 ml²। প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ছিল 1/3 ml²। এবার মনে করো আমি মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষেও চাইলাম না, প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষেও চাইলাম না। এখন আমি চাইলাম প্রান্তবিন্দু এবং মধ্যবিন্দু তার মধ্যবিন্দুর সাপেক্ষে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু, এই বিন্দুর সাপেক্ষে চাইলাম, বা র্যান্ডম যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমি চাইলাম, তখন জড়তার ভ্রামককে আমরা বের করতে পারবো। তাহলে তখন জড়তার ভ্রামক আমরা কিভাবে হিসাব নিকাশ করে বের করতে পারবো, তো সেইটা আমরা একটু দেখব যে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক আমরা কিভাবে বের করতে পারি। তাহলে কি আমরা আবার ইন্টিগ্রেশন করব? হ্যাঁ, ইন্টিগ্রেশন করতে পারি, সমস্যা নেই, ইন্টিগ্রেশন করা যাবে। বাট আজকে আমাদের মোটো হচ্ছে উইদাউট ইন্টিগ্রেশন আমরা বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব। আজকে আমরা কোনো ইন্টিগ্রেশন করব না, ইভেন কোনো ম্যাথ করতে গিয়েও আমরা কখনো আর ইন্টিগ্রেশন করব না। আমরা দুইটা এমন উপপাদ্য শিখব যার সাহায্যে কোনো একটা বস্তুর মোটামুটি যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা যায়। তো সেই উপপাদ্য দুইটার একটার নাম হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই দুইটা অক্ষ উপপাদ্য জানলে তুমি উইদাউট ইন্টিগ্রেশন কোনো বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবা। তাহলে আমরা আজকে এই দুইটা উপপাদ্য শিখবো, দেন এই দুইটা উপপাদ্যের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সেইটা আমরা দেখব। তাহলে তোমরা একটু প্রথমে হেডিংটা লিখো, লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য। দেখো, অনেক সময় আসে লম্ব অক্ষ উপপাদ্যটা বিবৃত করো, তো অনেকে ঢুলে ঢুলে মুখস্থ করে, কিন্তু তারপরও মুখস্থ হয় না। তো আসলে আমরা মুখস্থ করব না, দেখি আগে আমরা চিত্রটা বুঝি, তারপরে আমরা লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতিটা লিখতে পারি কিনা। মনে করো কোনো একটা বস্তু XY তলে অবস্থান করতেছে। তো এইটা হচ্ছে আমাদের X অক্ষ, এইটা হচ্ছে ধরো আমাদের Y অক্ষ, আর X অক্ষ এবং Y অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষ এটা হচ্ছে আমাদের Z অক্ষ। Z অক্ষ এই যে ডট 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 ভেতরের দিকে চলে গেছে, এটা X অক্ষ, এটা Y অক্ষ, Y অক্ষ ভেতরের দিকে, বোর্ডের ভেতরের দিকে। তো এই হচ্ছে তিনটা অক্ষ। ধরো কোনো একটা বস্তু XY তলে অবস্থিত, এই যে XY তল মেঝেতে অবস্থিত কোনো একটা বস্তু ধরো এখানে অবস্থিত। এই বস্তুটার ভর হচ্ছে m ভরের বস্তু। বস্তুটা কোন তলে অবস্থিত? বস্তুটা কোন তলে অবস্থিত? এই বস্তুটা XY তলে অবস্থিত, XY তলে অবস্থিত। তাহলে এবার শোনো, বস্তু যেহেতু XY তলে অবস্থিত, তাহলে এই বস্তুটা যদি X অক্ষের চারপাশে ঘোরে তাহলে সে কত লম্ব দূরত্ব নিয়ে ঘুরবে একটু দেখো তো। X অক্ষের যদি চারপাশে ঘোরে, X অক্ষের চারপাশে সে ঘুরবে, এভাবে ঘুরতে থাকবে। X অক্ষের চারপাশে সে কত লম্ব দূরত্ব নিয়ে ঘুরবে? দেখো, এই লম্ব দূরত্ব নিয়ে ঘুরবে, এই লম্ব দূরত্বটা নিয়ে X অক্ষের চারপাশে ঘুরবে। এই যে এই লম্ব দূরত্বটা নিয়ে X অক্ষের চারপাশে ঘুরবে, ঠিক আছে? তাহলে সে কত লম্ব দূরত্ব নিয়ে ঘুরবে? এই লম্ব দূরত্ব। এবার এই লম্ব দূরত্বটা কত? এই লম্ব দূরত্বটাকে আমরা বললাম, দেখো এটা Y অক্ষ বরাবর, তো এই লম্ব দূরত্বটাকে আমরা বললাম Y, এই লম্ব দূরত্বটাকে আমরা বললাম Y, এটা হচ্ছে Y। এবার আসো, যদি Y অক্ষের চারপাশে ঘুরে, Y অক্ষের, তাহলে এটা কিভাবে ঘুরবে? Y অক্ষের চারপাশে ঘুরছে,
ওয়াই অক্ষের চারপাশে ঘুরলে এই দূরত্বটা নিয়ে ঘুরবে। দেখো ওয়াই অক্ষের যদি চারপাশে ঘুরে এই দূরত্বটা নিয়ে ঘুরবে, তাই না? তো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বললাম এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না? তো এই কারণে এই দূরত্বটাকে আমরা বললাম এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অ্যাক্সিসের দূরত্ব, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই ওয়াই অ্যাক্সিসের দূরত্ব ওয়াই দিয়ে লিখলাম। তাহলে এক্স অক্ষের চারপাশে ঘুরলে কিন্তু ওয়াই লম্ব দূরত্ব নিয়ে ঘুরতে হবে। আর ওয়াই অক্ষের চারপাশে যদি ঘোরে, ওয়াই অক্ষের চারপাশে যদি ঘোরে, দেখো এক্স লম্ব দূরত্ব নিয়ে, এই যে এক্স 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 লম্ব দূরত্ব নিয়ে ঘুরতে হবে তাকে। কি বুঝছো? আর এখানে এক্স অক্ষের চারপাশে ঘুরলে এটাকে ওয়াই লম্ব দূরত্ব নিয়ে ঘুরতে হবে, ওয়াই লম্ব দূরত্ব নিয়ে ঘুরতে হবে। তো আমি এখন বলছি যে এই বস্তুটার এক্স অক্ষের সাপেক্ষে আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এক্স, আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়াই। এই দুইটা যোগ করলে পাওয়া যাবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর যে লম্ব অক্ষ আছে, যেটা জেড অক্ষ, সেই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, অর্থাৎ বস্তু কোন তলে অবস্থিত? কোন তলে? এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে বস্তু অবস্থিত, মেঝেতে বস্তু অবস্থিত। তাহলে বস্তু যে তলে অবস্থিত সেই তলের পরস্পর দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি এইটা হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর যে লম্ব অক্ষ আছে, ওই দুই অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাদের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষ জেড অক্ষ, তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটাই হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতি, এটাই হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যের বিবৃতি এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এইবার আমরা একটু বাংলাটা লিখতে চাই। তাহলে দেখো এক্স আর ওয়াই যোগ করলে, এক্স আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যোগ করলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো। অনেকে এইখানে এই জিনিসটা বলতে পারে, তাহলে তো ভাই আই জেড আর আই ওয়াই যোগ করলে আই এক্স পাবো। হ্যাঁ, কথা সত্যি, কথা সত্যি, কিন্তু সেই ক্ষেত্রে বস্তুটাকে অবস্থিত হতে হবে জেড ওয়াই তলে। জেড ওয়াই তল কোনটা? জেড ওয়াই এই তলে অবস্থিত হতে হবে, তাহলে আমরা ওইটা লিখতে পারি। অর্থাৎ বস্তুটা যে তলে অবস্থিত সেই তলের দুইটা লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তো আমি যদি লিখি আই এক্স প্লাস আই জেড এইটা ইকুয়াল টু আই ওয়াই, হ্যাঁ এটা সত্যি, বাট এই চিত্রে সত্যি না, এই চিত্রের জন্য এটা সত্যি না। এটা হচ্ছে বস্তু তখন থাকবে এক্স জেড তলে। তো এক্স জেড তল কোনটা? এটা এক্স, এটা জেড। তাহলে বস্তু তখন এই তলে থাকবে, তখন জেড অক্ষ থেকে দূরত্ব এক্স আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে জেড, এটা ঠিক আছে। তাহলে বস্তু যে তলে অবস্থিত থাকবে ওই তলের পরস্পর দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যোগ করে আমি ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো। তাহলে আমাদের এখানে বস্তুটা এক্স ওয়াই তলে অবস্থিত, এই কারণে আমি এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম এক্স আই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই ওয়াই যোগ করলে এই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষ জেড অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক পাবো। কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে আমরা একটু ছোট্ট করে চলো তো লিখি, নিজেরা বুঝে বুঝে লিখবো, কিছু মুখস্থ করবো না। তাহলে তুমি বলো বস্তু কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে। তাহলে লিখো বস্তু যে তলে অবস্থিত, বস্তু যে তলে অবস্থিত সেই তলে পরস্পরের সাথে লম্ব দুটি অক্ষের, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরের সাথে লম্ব না? তাহলে বস্তু যে তলে অবস্থিত সেই তলে পরস্পরের লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে। দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। বস্তু যে তলে অবস্থিত সেই তলে পরস্পরের লম্ব দুটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী
অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। অপর লম্ব অক্ষের, যেখানে এটা জেড অক্ষ আর কি, অপর লম্ব অক্ষের সাপেক্ষে, বুঝবার পারলা, জড়তার ভ্রামকের সমান। ভ্রামকের সমান, বুঝছো? হ্যাঁ, তাহলে বস্তু যে তলে থাকবে সেই তলে পরস্পরের সাথে দুইটা লম্ব অক্ষ জড়তার ভ্রামক যোগ করবা। যোগ করলে ওই দুই তলের ছেদ বিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান তুমি পাবা। শেষ, এটাই হচ্ছে কাহিনী। এবার কথা হচ্ছে কি, মুখের কথা বিশ্বাস করি না, প্রমাণ করবো। আসো প্রমাণ করো। লেফট হ্যান্ড সাইড লিখো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে IX প্লাস IY। এবার আসো, ভালো করে বুঝবা কিন্তু। IX এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক mx স্কয়ার। শেষ না, শেষ না, ভুল হয়েছে। দেখো IX, ওই যে বলছিলাম এক্স অক্ষের চারপাশে ঘুরবে কত দূরত্ব নিয়ে, y। এক্স অক্ষের চারপাশে ঘুরবে কত দূরত্ব নিয়ে, y দূরত্ব নিয়ে এক্স অক্ষের চারপাশে ঘুরবে, বুঝলা? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে my স্কয়ার প্লাস, এবার y অক্ষের সাপেক্ষে চারপাশে ঘুরবে, y অক্ষের চারপাশে ঘুরবে mx স্কয়ার, mx স্কয়ার। তাহলে m কমন গেল, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, ডান, ক্লিয়ার। এইবার আসো, আইজেড লাগবে আমার। জেড অক্ষের চারপাশে যদি ঘোরে, দেখি তো, জেড অক্ষ এইটা, তাহলে জেড অক্ষ থেকে এই বস্তুর লম্ব দূরত্ব দেখো তো, এইটা না? বলো এইটা লম্ব দূরত্ব কিনা? তাহলে এটা যদি এক্স হয়, এইটা আমার এক্স, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। জ্ঞান চোখ দিয়ে দেখো, এই কোণটা 90 ডিগ্রি কিন্তু 3D ফিগারটা। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাস অনুযায়ী এই যে দূরত্বটা, এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝলা? তাহলে জেড অক্ষের চারপাশে যদি ঘোরে, জেড অক্ষের চারপাশে যদি ঘোরে, তাহলে এই দূরত্ব নিয়ে ঘুরবে। জেড অক্ষের চারপাশে ঘুরলে এই দূরত্ব নিয়ে ঘুরবে, জেড অক্ষের চারপাশে ঘুরলে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এই দূরত্বটাকে একটা মান ধরি, আর ধরি। এই দূরত্বটা আর ধরলাম, আর ধরি। তাহলে পিথাগোরাস অনুযায়ী আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝলা? আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে অতএব আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বুঝলা? দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো দেখো দেখো। তাহলে এম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাট ইজ আর স্কয়ার। তাহলে এম আর স্কয়ার, এটাই তো জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জেড, দ্যাট ইজ এম আর স্কয়ার। এই যে আর দূরত্ব নিয়ে ঘুরবে জেড অক্ষের চারপাশে, তাহলে এম আর স্কয়ার। তাহলে এটাই তো আমাদের আই জেড। তাহলে লেফট হ্যান্ড সাইড IX প্লাস IY, IX প্লাস IY, এটা ইকুয়াল টু হচ্ছে IZ। প্রুভড, প্রমাণিত। তাহলে বস্তু যে তলে থাকবে সেই তলে পরস্পরের সাথে দুইটা লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি যোগ করে দিবা। যোগ করে দিলে ওই দুই অক্ষের ছেদ বিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তুমি পাবা। ওকে, এবার আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য বিবৃতিটা একটু লিখে আসো। কোন বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে, এটার প্রমাণ করব না, জাস্ট আমরা বিবৃতিটা লিখব আর চিত্র এঁকে ব্যাপারটা বুঝবো। কোন বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে, যে কোনো অক্ষের সাপেক্ষে, কোন বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল, ওই অক্ষের সমান্তরাল
বস্তুর ভার কেন্দ্র দিয়ে গমনকারী, বস্তুর ওই অক্ষের সমান্তরাল বস্তুর ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের, বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের বর্গের গুণফলের, ভাই এগুলো কি লিখতেছে, বর্গের গুণফলের সমষ্টির, শেষ হয় নাই, সমষ্টির সমান। পোলাপান ভাবতেছে ভাই রে কি পাবনা পাঠানো লাগে, কি ভাবতেছ নাকি? দেখছ কত পারি আমি, মুখস্থ লিখে ফেলছি। পারবা এরকম? বলো পারবা? এরকম হাত তুলো। এইবার শোনো, আমি না মুখস্থ লিখি নাই, আমি বুঝে বুঝে লিখছি এবং এটা আমি জীবনেও ভুলবো না, ঠিক আছে? ইভেন তুমি যদি বুঝে বুঝে মনে রাখো তুমিও জীবনে ভুলবা না। তো প্রথমে এটা পুরাই অচেনা কথা, 3 লাইন যা লিখছি কিছুই বুঝি নাই, কিছু বোঝার দরকারও নাই। তাহলে তুমি এখন বোর্ডের দিকে তাকাও। মনে করো এই একটা বস্তু আছে, এটা আঁকা বাঁকা যে কোনো একটা বস্তু। আমরা জানি কোনো বস্তু টোটাল ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে তাকে বলা হয় তার ভার কেন্দ্র, তাকে বলা হয় তার কি? ভার কেন্দ্র। এই যে বস্তুটা, এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট, ভার কেন্দ্র, যে বিন্দু দিয়ে সমস্ত ওজন ক্রিয়া করতেছে, এইটা হচ্ছে সেই বিন্দু, এটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট। তো এটাকে জি বিন্দু বলতে পারি, জি বিন্দু। ওকে, এইবার মনে করো আমি এই বস্তুর জড়তার ভ্রামক চাই। তাকো আমার দিকে, আমি এই বস্তুর জড়তার ভ্রামক চাই। এখন আমি জড়তার ভ্রামক চাই হচ্ছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে এই অক্ষটা, বস্তুটা যদি এই অক্ষের চারপাশে ঘোরে, এভাবে যদি ঘোরে, তো আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাই। এখন আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি না, জানবো হয়তো ইন্টিগ্রেশন করতে হবে, কঠিন প্রসেসের সাহায্য নিয়ে আমরা হয়তো জড়তার ভ্রামক জানতে পারবো, বাট আমরা তো এটা চাই না, আমরা আর কঠিন নিয়মে যাব না। তো আমরা এখন জড়তার ভ্রামক বের করে ফেলবো খুবই ইজিলি। কোন উপপাদ্য এখানে কাজে লাগাবো? সমান্তরালক্ষ উপপাদ্য। তো কি বলছে সমান্তরালক্ষ উপপাদ্য? শোনো, আমি বস্তুর এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই, আমি তখন কি করব? দৌড় দিয়ে বস্তুর ভার কেন্দ্রে চলে যাব, দৌড় দিয়ে ভার কেন্দ্রে চলে যাব। কোথায় ভার কেন্দ্র? এই যে ভার কেন্দ্র। ভার কেন্দ্র দিয়ে, ভালো করে শোনো, ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ নিব, যে অক্ষটা এই অক্ষের যেন সমান্তরাল হয়। তা আমরা ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ নিলাম, এই যে অক্ষ, হয়েছে? বলো হয়েছে? ভার কেন্দ্র দিয়ে একটা অক্ষ নিলাম, হয়েছে কি? না, হয়নি, কারণ এই অক্ষটা তো এর সমান্তরাল হয়নি। সমান্তরাল হইতে হবে, নামের মধ্যেই আত্মা লুকানো আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরালই তো তুমি নিলা না, এই রেখা আর এই রেখা কেউ সমান্তরাল বলবে? পাগল ছাড়া কেউ সমান্তরাল বলবে না। তাহলে সমান্তরাল হয়নি, বাদ দাও, হবে না। তাহলে এই বিন্দু দিয়ে এর সমান্তরাল অক্ষ নিতে হবে, ভার কেন্দ্র দিয়ে সমান্তরাল অক্ষ নিতে হবে, ভার কেন্দ্র দিয়ে এই যে সমান্তরাল অক্ষ। এইবার ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি এই অক্ষের সাপেক্ষে, বস্তুর এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক চাই, আমি দৌড় দিয়ে বস্তুর ভার কেন্দ্রে চলে যাব, ভার কেন্দ্র দিয়ে এই অক্ষের সমান্তরাল একটা অক্ষ নিব। এবার আমি দেখব কি ওই অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্রগামী যে অক্ষটা সমান্তরাল অক্ষ নিলাম, ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার জানা থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জানা থাকবে। যেমন একটা সরু সুষম দণ্ডের ভার কেন্দ্র তার মধ্যবিন্দুতে জড়তার ভ্রামক আমি জানি 1/12 ml²। একটা চাকতির ভার কেন্দ্র তার মধ্যবিন্দুতে তলের লম্ব অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আমি জানি, সেটা হচ্ছে 1/2 mr²। রিংয়ের হচ্ছে শুধু mr²। তো এগুলো আমরা জানি। তাহলে যে কোনো দৃঢ় আকৃতির বা সুষম আকৃতির যে বস্তুগুলো আছে তাদের জড়তার ভ্রামক আমরা মোটামুটি জানি। তো এই কারণে তুমি ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানবা। তো ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। এবার কি করতে হবে? এবার খুব সহজ কাজ, এবার এই বস্তুর ভর নিতে হবে, ভর হচ্ছে এম। আর এই যে দুইটা সমান্তরাল অক্ষ, এদের তো একটা মধ্যকার দূরত্ব আছে নাকি? লম্ব দূরত্ব আছে না? এদের মধ্যকার একটা লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা পরিমাপ করতে হবে এইচ। সেই এইচটা এই ভরের সাথে বর্গ করে গুণ করে দিতে হবে।
তাহলে এইচ এর বর্গ করব, বর্গ করে এম এর সাথে গুণ করে দিব, এই যে এম এইচ স্কোয়ার। তাহলে এইচ এর বর্গের গুণফল করলাম, এম এর সাথে এইচ এর স্কোয়ারকে গুণ করে দিলাম, গুণফলের তারপরে সমষ্টি মানে যোগ। ঠিক আছে, সমষ্টি মানে কি যোগ, যোগ করে দিব আমি, তাহলে আমার কাঙ্ক্ষিত জড়তার ভ্রামক পেয়ে যাব। বুঝলে? আমি আরেকবার বলছি, শোনো, আরেকবার সুন্দর করে বলছি। আমি 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 এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই চাই। তাহলে এই আই হবে বস্তুর ভার কেন্দ্রগামী এই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমি চাই, আমি চলে যাব বস্তুর ভার কেন্দ্রে, ভার কেন্দ্র দিয়ে সমান্তরাল, এই অক্ষের সমান্তরালে গমনকারী একটা অক্ষ নিব, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সমান্তরাল না হলে কিন্তু হবে না, খবরদার। সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। তারপরে বস্তুর ভর নিব, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব নিব, তাকে বর্গ করে এম এর সাথে গুণ দিয়ে যোগ করে দিব। এই সূত্রটাই হচ্ছে আমার সমান্তরাল অক্ষ উপপাদ্যের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। ঠিক ক্লিয়ার? এবার উপরে দেখো এই কথাটাই লিখছি আমি, উপরে এই কথাটাই লিখছি। আসো উপরের লাইন আমরা দেখবো না, আসো আমরা নিজেরা বলি। হ্যাঁ বলি, আমার সাথে সাথে বলো। দেখো, কোনো বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের বর্গের গুণফলের, আগে গুণ করছি, গুণফলের সমষ্টির সমান। কি বলো? সহজ না? দেখো তাই লিখছি, কোনো বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল বস্তুর ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। ঠিক আছে? আসো আরেকবার, জাস্ট আরেকবার। কোনো বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল বস্তুর ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং বস্তুর ভর ও উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। কি ক্লিয়ার? তো এর প্রমাণটা আমরা দেখব না, শুধু এটা জেনে রাখি, প্রমাণটা লাগবে না, প্রমাণটা একটু বড় আছে, তো থাক, প্রমাণটা দরকার নেই। এই দুইটা জানলে এবার তোমার কেউ আটকে রাখতে পারবে না। তুমি এখন খালি বলবা ভাই জড়তার ভ্রামক ম্যাথ দেন, আমরা করি। দেখো এবার সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। চেনা লাগে? দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। দেখো চেনা লাগে কিন্তু, দেখছি যেন কোথায়, তাই না? সরু সুষম দণ্ড, এই যে সরু একটা সুষম দণ্ড, এর প্রান্তবিন্দুগামী, কি বলছে? প্রান্তবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। আমরা এই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা চাই, এভাবে ঘুরবে জড়তার ভ্রামকটা চাই। তো এটা আমরা জানি কিনা বলো তো? জানি কিনা? 1/3 ml², জানি তো। আপাতত কিছুক্ষণের জন্য ধরো যেটা আমরা জানি না, আপাতত কিছুক্ষণের জন্য ধরো যেটা আমরা জানি না, 1/3 ml², এটা আমরা জানি না। তাহলে এইটা আমরা বের করবো উইদাউট ইন্টিগ্রেশন, কি দিয়ে? এই যে দুটো উপপাদ্য শিখলাম, এই দুইটা উপপাদ্য দিয়ে। তাহলে তুমি একটু গেস করো তো দেখি এখানে কোন উপপাদ্যটা খাটানো যায়। আমার দরকার প্রান্তবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, প্রান্তবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। তাহলে আমি দৌড়াই চলে যাব কোথায়? কোথায় চলে যাব? ভার কেন্দ্রে মানে মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে জি পয়েন্ট। মধ্যবিন্দু মানে কি? জি পয়েন্ট, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট। এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, জানি তো। মধ্যবিন্দুর সাপেক্ষে মধ্যবিন্দুগামী দৈর্ঘ্যের সাথে লম্বভাবে যে অক্ষটা যাচ্ছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml², এ তো জনগণ জানে। কিন্তু আমার কি দরকার বলো? আমার দরকারটা কি? আমার দরকার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে দেখো তো, এই যে অক্ষটা নিয়েছি সেই অক্ষটা এই অক্ষের সমান্তরাল আছে কিনা বলো? সমান্তরাল আছে কিনা? তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নিলাম আইজি। এবার এর সাথে লাঠিটার ভর নিব, ভর হচ্ছে এম,
আর উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, দেখো দুই অক্ষ তাদের মধ্যকার লম্ব দূরত্ব, পুরো লাঠির দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এইটুকু হচ্ছে L/2, তো এটা এইচ, আমরা এইচ বলতাম, সেই এইচ হবে L/2, তাহলে IG mh স্কোয়ার, এটা তো সূত্র। এবার আসো মান বসাও, IG হচ্ছে 1/12 ml স্কোয়ার, m এইচ স্কোয়ার, এইচ হচ্ছে L/2, তাহলে L স্কোয়ার বাই 4, তাহলে 1/12 1/4, নিচে 12, তাহলে উপরে 1, 4 এর মধ্যে যায় কয়বার, 3 বার, তাহলে উপরে 3 ml স্কোয়ার, 4/12, 3 4 12, 1/3 ml স্কোয়ার। চেনা চেনা লাগে উত্তরটা? বলো, ইন্টিগ্রেশন করে কি এটা পাইছিলাম না পাইছিলাম না? বলো বলো পাইছিলাম কিনা? 1/3 ml স্কোয়ার ইন্টিগ্রেশন করে পাইছিলাম, কি কঠিন একটা ইন্টিগ্রেশন, কি বড় একটা ইন্টিগ্রেশন করে আমরা এটা পাইছিলাম কিনা, বুঝলাম? এখনো কিন্তু আমরা সেটাই পাইলাম যে 1/3 ml স্কোয়ার। ওকে, তাহলে বলো কোনটা সহজ? বলো জনগণ, বলো কোনটা সহজ? ইন্টিগ্রেশন সহজ না এটা সহজ, এই প্রসেসটা সহজ? বলো। অবশ্যই এই প্রসেসটাই সহজ। ওকে, তাহলে হিসাব নিকাশ খুবই সহজ, তো হিসাব নিকাশ তো শেখো তাহলে। আচ্ছা, এবার আসো আরেকটা সরু সুষম দণ্ডের আরেকটা ম্যাথ করবো আমরা। বলা হচ্ছে সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড চিত্র অনুযায়ী, চিত্র এঁকে দিচ্ছি, চিত্র অনুযায়ী এর জড়তার ভ্রামক বের করো। একটা সরু সুষম লাঠি, এটার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে, যেখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে L/4, L/4, 4/1 পুরো লাঠির দৈর্ঘ্যের 4/1। ওকে, তাহলে এই বিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। যদি তুমি ইন্টিগ্রেশন করে করো, হবে তো? অবশ্যই হবে। ইন্টিগ্রেশন করলে এটা মূলবিন্দু, মধ্যবিন্দু, মূলবিন্দু ধরে, মানে x=0 ধরে, এই পাশে -L/2, তাহলে লিমিট হবে L/4, -L/4, তার থেকে -L/4, তার থেকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এটা হচ্ছে L/4 L/4 L/4, বোঝো? 3টা L/4, মানে পুরো লাঠিকে 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে এইটুকু, তাহলে বাকি 3 ভাগ এইটা, তাহলে বাকি 3 ভাগ যদি এটা হয়, তাহলে এই লিমিট থেকে x=-L/4 থেকে লিমিট হবে x=+3L/4, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করবা। ওকে, তুমি জড়তার ভ্রামক পেয়ে যাবা। কিন্তু আমরা তো চাই না এটা, আমরা এখন তো এটা চাই না। আমরা কি করব, এই অক্ষের সাপেক্ষে লাগবে, ওকে দৌড়াই চলে যাব মধ্যবিন্দুতে, দেখি তো মধ্যবিন্দুর সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি কিনা। তো মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি, এইটা আমি জানি, এটা হচ্ছে জি পয়েন্ট, এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক IG জানি, এটা 1/12 ml স্কোয়ার। তাহলে দেখো, এই একটা জানলে যে কোনো অক্ষটা আমরা বের করতে পারছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভার কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যোগ এই লাঠিটার ভর m ও উক্ত দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব। আসো, এই দুই অক্ষ, এটা তো মধ্যবিন্দু, তাহলে ভাই মধ্যবিন্দু হইলে এইটুকু তো L/2, এইটুকু L/2, L/2 থেকে L/4 বাদ যাবে, তাহলে এইটুকু হবে L/4, এইটুকু হবে L/4, বুঝলা? তাহলে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব সেই এইচ হচ্ছে L/4, তাহলে mh স্কোয়ার 1/12 ml স্কোয়ার। দেখো, এখন কিন্তু আমরা সূত্র লিখছি, এরপরে কিন্তু ম্যাথ করতে গিয়ে সূত্র লিখবো না, ভালো করে বুঝে নিও। IG হচ্ছে 1/12 ml স্কোয়ার, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব L/4, এটা এমনি বোঝা যায়, এটা মধ্যবিন্দু, এটা 4/1, তাহলে এটা 4/1 তাহলে ml স্কোয়ার প্লাস m L/4 তার স্কোয়ার, তাহলে 4 4 16, 1/12 যোগ 1/16, 1/12 যোগ 1/16, 7/48, 7/48 ml স্কোয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামক I। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তাহলে এখন যে বস্তুই দিক, আমরা কিন্তু জড়তার ভ্রামক কি খুব ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? বলো তো। হ্যাঁ, এবার আসো চাকতি। এবার চাকতির হিসাব নিকাশ। তা আসো দেখি, চাকতির অনেকগুলো হিসাব নিকাশ আমরা করব এখানে।
চাকতির অনেকগুলো হিসাব নিকাশ করব। তাহলে প্রথমে 1 মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, যা বলছে বুঝে বুঝে চিত্র এঁকে ফেলতে হবে। মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, ঠিক আছে, এর নিচে নিচে হিসাব করতে হবে। তারপরে 2 নম্বর, প্রান্তবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, 3 নম্বর, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, অক্ষ, অথবা এটাকে আমরা বলতে পারি ব্যাসের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে। 4 নম্বর, এটা প্রান্তবিন্দু দিয়ে তলের সমান্তরাল, সমান্তরাল অক্ষ, এটা স্পর্শক অক্ষের সাপেক্ষে, এই যে 4টা ক্ষেত্র, একটা সরু সুষম একটা পাতলা নগণ্য চাকতির জন্য, নগণ্য প্রত্যয় চাকতির জন্য এই যে 4টা ক্ষেত্র। আসো প্রথমটা কি বলছে, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। এই যে দেখো, এই যে চাকতি দেখছো, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী, এইভাবে ঘুরবে, এই মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে ঘুরবে, এইভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা এখন এর জন্য জড়তার ভ্রামক চাই, এটা তো আমরা জানি, এটা তো আমরা বের করছিলাম, এই আবার কি বের করবো, এটা তো খালি সূত্রটা লিখে দিব, তো ওইটাই খালি সূত্রটা লিখে দাও। তো এইটা হচ্ছে 3D চিত্র, বুঝলা, এটা আঁকলে 2D চিত্র, এটা আঁকলে এরকম দেখতে, আর যখন এটা আঁকবো তখন এরকম দেখতে, সাইড ভিউ, বুঝলা, এটা আঁকলে মানে কি সাইড ভিউ। তাহলে আমরা একটু এভাবে 3D শেপে আঁকলাম, বুঝলা চাকতিটাকে। এটা চাকতি একেবারে নিরেট এরকম, ঠিক আছে, চাকতি একেবারে নিরেট। তো আমাদের সিস্টেম আছে, আমরা একেবারে নিরেট বানিয়ে ফেলতে পারবো। তো আসো দেখি একটু ট্রাই করি। এই যেটা হচ্ছে চাকতি, এই যে একেবারে নিরেট। তাহলে মধ্যবিন্দুগামী, এই যে মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষ, এই যে ডট 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 ভেতর দিয়ে চলে গেছে। এর ব্যাসার্ধ কত, আর। তাহলে এর জড়তার ভ্রামক কত হবে আমরা জানি তো, I = 1/2 mr²। অনেক কষ্ট করে বের করছিলাম এটা, তাহলে এটা আমাদের জানা আছে, কোনো সমস্যা নেই, এটা জানি আমরা। এবার আসো পরে কি বলছে, ভালো করে শোনো। প্রান্তবিন্দু দিয়ে, এইবার হচ্ছে কাহিনী, প্রান্তবিন্দু দিয়ে, এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু দিয়ে কলমের চারপাশে ঘুরবে, এই যে কলম, এই কলমটার চারপাশে ঘুরবে প্রান্তবিন্দু দিয়ে, কি ক্লিয়ার? প্রান্তবিন্দু দিয়ে ঘুরবে। তাহলে এবার চিত্রটা কেমন হবে, আগের মতোই হবে। এই তাহলে আমরা চাই প্রান্তবিন্দু দিয়ে যেন তলের লম্বভাবে গমনকারী অক্ষ হয়, এটা আমাদের দরকার। তাহলে কি ইন্টিগ্রেশন করতে হবে? করা যায়, হিসাব নিকাশ ইন্টিগ্রেশন দিয়ে আমরা করতে পারি, কিন্তু কেন করব? আমরা তো এখন লম্ব অক্ষ, উপপাদ্য, সমান্তরাল অক্ষ, উপপাদ্য শিখেই গেছি, তাহলে কেন করব না। তাহলে আমরা এই উপপাদ্যের সাহায্যে করব, হিসাবটা উপপাদ্যের সাহায্যে, ইন্টিগ্রেশন করে আর করব না। তাহলে আমরা এই যে বিন্দু জানি, এটাই তো গ্র্যাভিটেশনাল পয়েন্ট, এটাই তো জি বিন্দু। তো এটা সাপেক্ষে তো আমি জানি, এটা তো IG। তাহলে এই যে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এটা তো আমরা জানি।
প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্বভাবে লাগবে। তা দেখো এই দুইটা অক্ষ পরস্পর সমান্তরাল, আমার এই অক্ষের সাপেক্ষে দরকার, আমার এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দরকার, তা আমি এই অক্ষের সাপেক্ষে পাচ্ছি না, তাহলে আমি কোথায় চলে যাব? তাড়াতাড়ি ভার কেন্দ্র দিয়ে এই অক্ষের সমান্তরাল অক্ষ নিয়ে তার জড়তার ভ্রামক দেখবো আমি জানি কিনা। তো জানি তো, এটাই তো 1 নম্বরে বের করলাম, কি তাই না? বলো তো, বলো বুঝতে পারছো কিনা? একটু কল্পনা শক্তি বাড়াইতে হবে। বুদ্ধির বাতি দুইটা জ্বালায় দাও, ঠিক আছে? যে দুইটা বুদ্ধির বাতি নিভাই রাখছো জ্বালায় দাও। তাহলে আই ইকুয়াল টু হবে আইজি প্লাস, তাহলে আইজি এটা হচ্ছে 1/2 mr স্কোয়ার, এই যে লেখা আছে 1 নম্বরে। তাহলে আইজি প্লাস দুই অক্ষের মধ্যকার এই যে লম্ব দূরত্ব এটা আর, তাহলে আইজি প্লাস mr স্কোয়ার, ঠিক আছে? এইচটা এখানে আর, তো আইজি 1/2 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু 3/2 mr স্কোয়ার, আই ইকুয়াল টু 3/2 mr স্কোয়ার। ওকে, আই ইকুয়াল টু 3/2 mr স্কোয়ার। এবার মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল। তো চলো দেখি মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল। এবার পড়ে ভালো করে বুঝতে হবে মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল বলতে কি বোঝায়। মধ্যবিন্দু এটা, তাহলে এই মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল বলতে কি বুঝছি? মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল এই একটা অক্ষ, যে হ্যাঁ এটা মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ। ওকে, আবার এইটা দেখো, এটাও কিন্তু মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, এটাও মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ। এটা দেখো এই দুইটা কিন্তু একই অক্ষ। এটার যদি আমি বলি এক্স অক্ষ, এটা তাহলে হবে আমাদের ওয়াই অক্ষ, এটা হবে আমাদের ওয়াই অক্ষ। তাহলে চাকতিটা কোন তলে অবস্থিত? বলো চাকতিটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। এইবার কোন উপপাদ্যের ইঙ্গিত দিচ্ছে বলো তো দেখি? এবার লম্ব অক্ষ উপপাদ্য লাগবে। তাহলে আগে তুমি ভালো করে বোঝো, এটা চাকতি, এটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব, যেটা 1 নম্বর। তারপরে অক্ষটা এখান থেকে সরে এখানে চলে আসলে এটা 2 নম্বর। এইবার আমার কিন্তু এটা চাচ্ছে না, আমার চাচ্ছে মধ্যবিন্দু দিয়ে যাবে কিন্তু তলের সমান্তরাল অক্ষ থাকবে, এইভাবে ঘুরবে, এই যে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে যদি ঘোরে তাহলে তখন তার জড়তার ভ্রামক কত হবে? এইভাবে ঘুরবে। তাহলে এইভাবে ঘুরলে দেখো, এইভাবে ঘোরা মানে কি? ব্যাসের সাপেক্ষে না? এইভাবে যদি অক্ষ হয় ব্যাসের সাপেক্ষে, ঠিক একইভাবে ওইভাবে ঘোরা যে কথা, এইভাবে ঘোরাও কিন্তু সেই একই কথা। দেখো এইভাবে ঘোরাও কিন্তু একই কথা, এভাবে ঘোরাও কিন্তু একই কথা। এটাও কিন্তু ব্যাসের সাপেক্ষে, এটাও ব্যাস, এটাও ব্যাস। এই অক্ষটাও মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, এই অক্ষটাও মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল। এবং দেখো আমি এখানে একটু দাগ দিয়ে রাখছি, দেখো একটু ফোটার মাঝে দাগ দেখা যাচ্ছে কিনা। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, দাগ দিয়ে রাখছি, তাই না? তাহলে আমাদের এখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক লাগবে। তাহলে এবার ভালো করে দেখো চিত্রটা, ভালো করে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে বস্তুটা চাকতিটা আছে এক্স ওয়াই তলে, আর এক্স ওয়াই তলের লম্ব অক্ষ এই যে জেড অক্ষ, এক্স ওয়াই তলের লম্ব অক্ষ হচ্ছে জেড অক্ষ। বস্তু আছে কোন তলে? এক্স ওয়াই তলে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ তার লম্ব অক্ষ জেড অক্ষ, এই হচ্ছে চিত্রটা। আমি এই চিত্রটাকে এখন এখানে আঁকবো, এই চিত্রটাকে এখানে আঁকবো। এই যেটা হচ্ছে আমাদের লম্ব জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের লম্ব জেড অক্ষ। তাহলে এই যে এরকম দেখতে আর কি, দেখো এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। তাহলে এইভাবে আছে, এইভাবে, এই যে এইভাবে আছে চিত্রটা, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। তাহলে দেখো তো বস্তু কোন তলে অবস্থিত? এক্স আর ওয়াই তলে অবস্থিত না? তাহলে এক্স আর ওয়াই তলে যদি বস্তু অবস্থিত হয় তাহলে আই এক্সও যা হবে দেখো একই, ব্যাসের সাপেক্ষে, ব্যাসের সাপেক্ষে আই এক্সও যদি আই হয় তো ভাই আই ওয়াইটাও তো আই হবে, আই ওয়াই এটাও তো আই হবে। কিন্তু আই জেড এটা কিন্তু আমরা জানি, আই জেড এটা কত নম্বর? এটা হচ্ছে 1 নম্বরটাও যে জেড অক্ষ, দেখো জেড অক্ষ। তো এটা তো আমরা জানি এটা 1/2 mr স্কোয়ার জানি। তাহলে বস্তু কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে আই এক্স আর আই ওয়াই যোগ করে দিব, যোগ করে দিলে ওই তলের বাকি যে লম্ব অক্ষ জেড অক্ষ, সেই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাওয়া যাবে। ওকে, তাহলে আই এক্স কত? আই ওয়াইটা কত? আই, আর আই জেড হচ্ছে 1/2 mr স্কোয়ার। তাহলে অতএব 2i ইকুয়াল টু 1/4 mr স্কোয়ার। অতএব i ইকুয়াল টু 2i ইকুয়াল টু 1/2, তাহলে i ইকুয়াল টু 1/4 mr স্কোয়ার।
দিস ইজ দ্য সূত্র। বুঝতে পেরেছ? বলো বুঝতে পেরেছ কিনা। এইবার আসো কি বলছে, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল অক্ষ, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল, তাহলে প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল বুঝবা ভালো করে। আমি চাই এই যে প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামকটা চাই, বুঝলা? এটা ছিল প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব, আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল, বুঝলা? স্পর্শক অক্ষ বরাবর থাকবে, স্পর্শক, এটা যদি একটা বৃত্তাকার থালা হয় তাহলে তার স্পর্শক অক্ষ বরাবর। এখন আমার এটা লাগবে, এটা তো আমি জানি না, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি জানি না। এইবার তাহলে কি করব? আমি তো একটু আগে এইটা জানলাম, দেখো তো আমি একটু আগে এইটা জানছি না, এই দেখো এই যে পিঙ্ক কালি দিয়ে যেটা আঁকছি, বলো একটু আগে তো আমি এইটা জানছি, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল ভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, একটু আগে তো আমি জানলাম। তাহলে এটা জি বিন্দু না? বলো এবার এটা জি বিন্দু না? আমি কি করব? অনেকে ভাবতে পারে ভাই আইজি তো এটা, দেখো এইটা আর এইটা হচ্ছে পরস্পরের সাথে সমান্তরাল। এইবার এইবার অক্ষ হচ্ছে এইটা আর এইটা, তারা পরস্পরের সাথে সমান্তরাল। মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল, মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল, প্রান্ত বিন্দু দিয়ে সমান্তরাল, আর আগে ছিল মধ্যবিন্দু দিয়ে লম্ব, প্রান্ত বিন্দু দিয়ে লম্ব। এবার এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব কত? আর। তাহলে এখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই হবে আইজি, আইজি, এবং সেই আইজিটা আমি কত নম্বরে পাইছি? এইখানে পাইছি 1/4 mr স্কয়ার। তাহলে আইজি প্লাস mr স্কয়ার, আর আইজিটা এইটা হবে না কিন্তু, এই আইজিটা না কিন্তু, এই আইজিটা, এটা এটাও তো মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, যখন যেটা লাগবে আর কি। তাহলে 1/4 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, দ্যাট ইজ 5/4 mr স্কয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু 5/4 mr স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। বলো তো হাত পাখার জড়তার ভ্রামক কি? দেখি বলো তো, বলো হাত পাখার জড়তার ভ্রামক কি? হাত পাখার জড়তার ভ্রামক কত? 5/4 mr স্কয়ার। হাত পাখার, হাত পাখা, এই দেখো এটা হাত পাখা, এই অক্ষটাই সবুজ অক্ষটাই হাত পাখা। আমি যখন বাতাস করি, তো বাতাস করি কিভাবে দেখো তো? এইভাবে না? স্পর্শক অক্ষের সাপেক্ষে না? এইভাবে বাতাস করি না? তো এটাই তো 4 নম্বর অক্ষ, এইভাবে বাতাস করা হয়। হাত পাখার জড়তার ভ্রামক 5/4। অনেকে বলতে কেন ভাই এটা হবে না কেন, এই 2 নম্বরটা, এই অক্ষটা হবে না কেন? এই অক্ষ দেখো, এই অক্ষ হচ্ছে এইটা, এইভাবে তুমি কোনোদিন বাতাস করো নাকি? দেখো এইভাবে ধরে কোনোদিন বাতাস করো? এভাবে বাতাস হয়? হবে বাতাস? বলো হবে না। ওকে, এইবার আসো, যারা বুঝো নাই তারা এবার বুঝে যাবা, যারা এবার বুঝো নাই তারা এবার বুঝে যাবা। আসো দেখো, ভালো করে তাকাও, আমার দিকে তাকাও, দেখছো এই যে চাকতি, তাহলে চাকতি এভাবে ঘুরবে। এই যে মধ্যবিন্দু দিয়ে, কত নম্বর এটা? 1 নম্বর। মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষ, বলো কত নম্বর? বলো বলো, এইভাবে ঘুরতেছে, কত নম্বর? 1 নম্বর। সূত্র কি? 1/2 mr স্কয়ার। ইয়েস, 1/2 mr স্কয়ার। বুঝছো? দেখো এইটা আমার এই হাতে আছে, দেখছো? এইবার আসো, আমি এটা চাই না, আমি চাই এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, দেখো এইভাবে ঘুরবে, এই যেটা। তাহলে এটা দেখো, এই যে প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল, সরি প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্ব, প্রান্ত বিন্দু দিয়ে গেছে অক্ষটা, একেবারে প্রান্ত দিয়ে গেছে। তাহলে এবার এইভাবে ঘুরবে, এই যে এইভাবে ঘুরবে, দেখো এই যে ঘুরছে, দেখছো? বলো এটা কত নম্বর? 2 নম্বর। 3/2 mr স্কয়ার, 3/2 mr স্কয়ার, এই যে এভাবে ঘুরবে। তাহলে এই দেখো, এই একটা, এটা প্রান্ত বিন্দু তলের লম্ব, এটা মধ্যবিন্দু তলের লম্ব, 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর। ওকে, এবার এই দুইটা রাখলাম। আসো এবার এই এই দুইটা অক্ষ একসাথে দেখো, এই যে এই যে চিত্রটা, এই চিত্রটা ভালো করে দেখো। আমার লাগবে এই অক্ষ, এখন আমি এটা জানি না কিন্তু আমি এটা জানি, এটা হচ্ছে 1/2 mr স্কয়ার। এই যে এটা 1 নম্বরটা, এটা 1/2 mr স্কয়ার। তাহলে এর সাপেক্ষে যখন নিব তখন 1/2 mr স্কয়ার এটা নিব, নিয়ে যোগ করব, তারপরে এর ভর নিব m, এবং তারপরে 2 অক্ষের মধ্যকার দূরত্ব নিব। দেখো 2 অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব ভালো করে দেখো, 2 অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে এইটা, এই যে 2 অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, দেখো ব্যাসার্ধ r, 2 অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, এটা ব্যাসার্ধ r। তাহলে এই যে r নিব, তাহলে mr স্কয়ার, mr স্কয়ার, তাহলে mr স্কয়ার যোগ করে দিলে 3/2 mr স্কয়ার। তাহলে এই যে কেবল যেটা ধরে রাখছি সেটা 1 নম্বর,
আর এখন যেটা ধরছি এটা 2 নম্বর, 2 নম্বর। বুঝলাম 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 বুঝলাম, বলো। এইবার আসো, আমার দরকার এইভাবে ঘুরবে, আমার দরকার এইভাবে ঘুরবে। এই দেখো এইভাবে ঘুরবে, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, এইটা মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, এইটা আমার দরকার, কি তাই না? এই যে মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, দেখো এই যে এক্স অক্ষ বললেও যা, দেখো এক্স অক্ষ, তাহলে আই এক্স, এই যে আই এক্স। আবার যদি এভাবে বলি ওয়াই অক্ষ, এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ, আই ওয়াই। আর এর যে লম্বটা, লম্ব যেটা, সেটা হচ্ছে জেড অক্ষ, যেটা ওই 1 নম্বরে 1/2 এম আর স্কয়ার। তাহলে এখন আই এক্স আর আই ওয়াই যোগ করে দিলে, এই দুটো যোগ করে দিলে আই জেড পাওয়া যাবে 1/2 এম আর স্কয়ার। তাহলে আই প্লাস আই 1/2 এম আর স্কয়ার, তাহলে আই হচ্ছে 1/4 এম আর স্কয়ার। ঠিক আছে এইটা। এবার আসো, এই যে এটা 4 নম্বর, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল বা স্পর্শক অক্ষ, দেখো এইভাবে ঘুরবে, এই যে এভাবে ঘুরবে হাত পাখা, এটা 4 নম্বর। তাহলে তুমি দেখো 4 নম্বর আর 3 নম্বরটাকে আমি একটু একসাথে দেখাই। এই যে দেখো সমান্তরাল, দেখো দুটো অক্ষ পরস্পর সমান্তরাল, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল। তাহলে এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব, এই যে ব্যাসার্ধ আর। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/4 এম আর স্কয়ার, তার সাথে আবার যোগ হবে এম আর স্কয়ার, এই যে এম আর স্কয়ার, তার 5/4 এম আর স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে এবার তুমি এই দুটো একসাথে দেখো, তোমাদের পার্থক্য হয় 1 আর 2, 3 আর 4। তোমরা পার্থক্য করতে পারো না, কল্পনা শক্তি বাড়াও, তাহলে পার্থক্য করা যাবে। 1, এটা 2, এটা 2। এইবার আসো, এই যে যেটা ধরে রাখছি এটা হচ্ছে 3, এই যে এটা হচ্ছে 3, আর এই যে লাস্টে যেটা ধরতেছি হাত পাকার মতো, এটা হচ্ছে 4, এই যেটা হচ্ছে 4। তাহলে বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা? দেখো এই দুইটা পরস্পর সমান্তরাল অক্ষ 1 আর 2, আর এই দুইটা পরস্পর সমান্তরাল অক্ষ 3 আর 4। পরস্পর সমান্তরাল অক্ষ 1 আর 2, আর পরস্পর সমান্তরাল অক্ষ 3 আর 4। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আশা করি এখন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, গুড। চিত্র আঁকছি, চিত্র দেখলেও এমনিই হয়, যে চিত্র আঁকছি এই চিত্র দেখলে এমনিই হয়। তাহলে তোমরা এবার আমরা কি করবা, এই সেম জিনিসটা রিং এর জন্য করে দিবা চটপট করে। রিং, রিং এর জন্য বলবো আমি, দেখো রিং এর জন্য যদি এখানে বলি, তাহলে রিং মাঝখানে ভর নেই, এটা হবে এম আর স্কয়ার। তাহলে এটা হবে এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, 2 এম আর স্কয়ার রিং, তাই না? বলো রিং 2 এম আর স্কয়ার। এর জন্য কি হবে, এর জন্য কি হবে, এর জন্য হবে আই প্লাস আই ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে এইটা হবে আই ইকুয়াল টু এম আর স্কয়ার বাই 2, 1/2 এম আর স্কয়ার। বুঝলা? আর এটা কি হবে, এর সাথে আবার এম আর স্কয়ার যোগ, তাহলে 1/2 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, তাহলে এটা হবে 3/2 এম আর স্কয়ার। রিং জাস্ট চাকতির জায়গায় রিং, জাস্ট মাঝখানে ফাঁকা, এইটুকু খালি মাথায় রাখবা, জাস্ট মাঝখানে ফাঁকা। তাহলে এইটা তোমরা করবা, রিং এর জড়তার ভ্রামক। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, হ্যাঁ, রিং এর জড়তার ভ্রামক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? 1 নম্বর সেম বাংলা কথাগুলো লিখবা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। ওকে? তাহলে এই পৃষ্ঠা ফাঁকা রেখে দিলাম। এবার আসো, একটি নিরেট গোলক, একটি নিরেট গোলক, একটা নিরেট গোলক, তার জন্য জড়তার ভ্রামক। তাহলে একটা নিরেট গোলকের, এই যে একটা নিরেট গোলক, এই নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষ, কেন্দ্রগামী অক্ষ ডট 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 ডট, কেন্দ্রগামী অক্ষ, এর কোনো তলের সমান্তরাল, তলের লম্ব নেই, এটা তো গোলক, তাহলে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী অক্ষ। তো কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, বলো কত, 2/5 এম আর স্কয়ার। ওকে? আর যদি আমি বলি স্পর্শক অক্ষের সাপেক্ষে, ধরো এই অক্ষ স্পর্শক অক্ষ, স্পর্শক অক্ষের সাপেক্ষে, তাহলে কি হবে, একবারে বলো, আই ইকুয়াল টু 2/5 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, এই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে 2/5 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার,
I equal to 2/5 mr square plus mr square, 7/5 mr square, 7/5 mr square। তোলো, ইয়েস। তাহলে এবার লিখে ফেলো একটি ফাঁপা গোলক, একটি ফাঁপা গোলক টু বাই থ্রি, হ্যাঁ ঠিক আছে। এবার আসো একটি ফাঁপা গোলকের, ফাঁপা গোলকের জড়তার ভ্রামক। ভেতরটা ফাঁপা, তাহলে আর আমরা এরকম দাগ দিলাম না, ভেতরটা ফাঁপা, তাহলে ভেতরে কোনো ভর নাই। তাহলে এর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, কেন্দ্রগামী অক্ষ, কেন্দ্রগামী অক্ষ, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই, এটা হবে 2/3 mr স্কয়ার, 2/3 mr স্কয়ার। জেনে রাখো সূত্রটা, এটা হবে 2/3 mr স্কয়ার। আর স্পর্শক অক্ষের সাপেক্ষে যেটা হবে, স্পর্শক অক্ষের সাপেক্ষে যেটা হবে সেটা হচ্ছে i equal to 2/3 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, প্লাস mr স্কয়ার। তাহলে 3/5/3 mr স্কয়ার হবে স্পর্শক অক্ষের সাপেক্ষে। ওকে ডান, একটা ফাঁপা গোলকের জন্য। এবার আসো নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, একটা নিরেট সিলিন্ডার, তার তলের, বৃত্ত তলের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যে এটা বৃত্তাকার যে তল, সিলিন্ডারের যে বৃত্তাকার তল, তার লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এভাবে। তাহলে জড়তার ভ্রামক কত এটা আমরা জানি অলরেডি, 1/2। পরপর পরপর অনেকগুলো চাকতি বসলেই তো এরকম সিলিন্ডার হবে, 1/2 mr স্কয়ার, ঠিক আছে। আর এই তলের সাপেক্ষে i equal to হবে 1/2 mr স্কয়ার প্লাস এটা r mr স্কয়ার। তাহলে নিচে 2, 1 + 2 3, 3/2 mr স্কয়ার, i equal to 3/2 mr স্কয়ার। গুড। ফাঁপা সিলিন্ডার বা পাইপ, দুই মুখ খোলা। ফাঁপা সিলিন্ডার কিন্তু দুই মুখ খোলা, বুঝলা? একজন দেখলাম যে ডিসকাশন গ্রুপে একটা পোস্ট দিছে যে দুই মুখ খোলা, এটা তো বলে নাই, তো ফাঁপা সিলিন্ডার বলে দিলাম দুই মুখ খোলা। ফাঁপা সিলিন্ডার বা পাইপ, ফাঁপা সিলিন্ডার বা পাইপ এর জন্য তো আমরা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, এটা হচ্ছে i equal to mr স্কয়ার। রিংয়ের মতো, এটা চাকতির মতো আর এটা রিংয়ের মতো। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে i equal to এই দূরত্বটা r mr স্কয়ার প্লাস mr স্কয়ার, i equal to mr স্কয়ার প্লাস mr স্কয়ার। তাহলে অতএব i equal to 2 mr স্কয়ার, 2 mr স্কয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে, বুঝলা? এই জিনিসগুলো জানলেই মোটামুটি তুমি যে কোনো জিনিসের জড়তার ভ্রামক ইজিলি বের করে ফেলতে পারবা, এগুলো যদি জানা থাকে। এবার আসো, তাহলে চলো এবার কয়েকটা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ আমরা দেখি।
এবার কয়েকটা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ দেখি। তাহলে বলো তো আগে, একটা আয়তাকার পাতলা আয়তাকার পাতলা আয়তাকার পাতের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। যা লিখছি সুন্দর করে পড়ো, কি বলছে? যে একটা পাতলা আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, পাতলা আয়তাকার পাত, এটা এই আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে যাবে, কিন্তু এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের সাথে লম্ব থাকবে। দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে থাকবে। এই দৈর্ঘ্যের সাথে থাকবে লম্বভাবে, এভাবে ঘুরবে। তাহলে জড়তার ভ্রামক কত? এটা কিন্তু আয়তাকার পাত, এটা কিন্তু মাঝখানে ফাঁকা না, নিরেট, এটা আয়তাকার পাত, এর জড়তার ভ্রামক বের করতে হবে। বলো, পারা যাবে? শোনো, এবার একটা চালাকি শিখাই দিয়েছিলাম আমরা তোমারে। ধরো একটা সরু সুষম দণ্ড, তার দৈর্ঘ্য কত? এল, মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী, তাহলে 1/12 ml²। তো চালাকিটা কি? কোনো বস্তু যদি তার ঘূর্ণনক্ষের সমান্তরালে লম্বা হয়ে পড়ে, ঘূর্ণনক্ষের সমান্তরালে লম্বা হয়ে, ঘূর্ণনক্ষের দিকে লম্বা হয়ে, এভাবে যদি লম্বা হয়ে যায়, মানে মনে করো আরও একটা সরু সুষম দণ্ড, 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 আরও একটা, এইভাবে এরকম একটা 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 করে সরু সুষম দণ্ড, তাহলে তো এই কিছুক্ষণ পর একটা আয়তাকার পাত হয়ে যাবে না? বলো বলো, এই কিছুক্ষণ পর একটা আয়তাকার পাত হয়ে যাবে কিনা? তাহলে এর জড়তার ভ্রামকের সূত্রের চেঞ্জ হবে না, এটা 1/12 ml² থাকবে। অনেকে হয়তো ভাই জড়তার ভ্রামকের মান চেঞ্জ হবে না? মান চেঞ্জ হবে, ভর তো হয়তো বাড়বে কমবে, ভরের পরিবর্তন হবে, কিন্তু সূত্রের ফরম্যাটটা কি থাকবে। তাহলে এইবার আশা করি তুমি বলতে পারবা। বলো জড়তার ভ্রামকটা কত হবে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হবে? I = 1/12 পুরো পাতের ভর m l², 1/12 ml²। এবার কি বলছে শোনো, এবার পাতের মধ্যবিন্দু দিয়ে প্রস্থের সাথে সমান্তরালভাবে গমনকারী অক্ষ, প্রস্থ, এই যে প্রস্থ বি, তাহলে প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। তাহলে প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, এই যেটা প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, এটা এইভাবে ঘুরবে। তাহলে বলো, যদি শুধু প্রস্থ হইতো, এইভাবে যদি অক্ষ যাইতো, তাহলে এটা বি 1/12 mb², তো এরকম করে আরও একটা দণ্ড, আরও একটা দণ্ড, আরও একটা দণ্ড, এইভাবে দণ্ড বেড়ে এরকম একটা আয়তাকার পাত হয়ে গেছে। তাহলে কি হবে? 1/12 mb²। তাহলে এই অক্ষের সাপেক্ষে হবে 1/12, এটা I 1/12 mb²। এইবার মূল কাহিনী এখন শুরু। বলা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ।
ঠিক আছে, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। কি করবো এবার? মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে এই যে আয়তাকার পাত্রকে একটু এভাবে আঁকি, একটু সাইড ভিউ থেকে দেখে আঁকি। সাইড ভিউ থেকে দেখলে এরকম মনে হবে না? এই তাহলে এটা হচ্ছে তার মধ্যবিন্দু। এবার এই মধ্যবিন্দু দিয়ে এই যে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই তলের লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। এবার শোনো, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই অক্ষটা কি? এই অক্ষটাকে কি বলি? ধরো এটাকে বললাম ওয়াই। এই অক্ষটা কি? এই অক্ষটা এক্স। তাহলে দেখো তো ভাই, এইটা এক্স অক্ষ কিনা? দেখো এটা এক্স অক্ষ কিনা? এই যে এটা বি, তাহলে এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ। তারপরে এটা এল, এটা এল যদি হয়, দেখো এটা যদি এল হয়, তাহলে এইটা আমাদের সেই ওয়াই অক্ষ কিনা বলো? তাহলে এই যে আয়তাকার পাত্রটা কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে অবস্থিত। তার লম্ব অক্ষ কোনটা? লম্ব অক্ষ হচ্ছে জেড। লম্ব অক্ষ হচ্ছে জেড। তাহলে বস্তু কোন তলে? এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে অবস্থিত যেহেতু, তাহলে এক্স ওয়াই তলের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল হবে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এবং আমার তো ওইটাই লাগবে, আমার তো এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক লাগবে, যে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। দেখো কি বলছে, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। তাহলে এই তলের মধ্যবিন্দু দিয়ে যাবে এবং তলের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ হবে। তাহলে আমি এইটা চাই, এইটা আমাদের দরকার। তাহলে বস্তু কোন তলে অবস্থিত? এক্স ওয়াই তলে, মেঝেতে অবস্থিত, এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই। এবার আই এক্স হচ্ছে 1/12 এম বি স্কোয়ার, আই ওয়াই হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু 1/12 এম বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, 1/12 এম বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বলো ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছ? ওকে, এবার দেখবা? দেখাবো? বলো, বললে দেখাবো, না বললে দেখাবো না কিন্তু। এই যে দেখো, দেখছো? এই যে দেখো ভালো করে, এইবার দেখো এক নম্বর অক্ষরটা হচ্ছে এইটা, এই যে আমি ধরে আছি, এইভাবে ঘুরবে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, দৈর্ঘ্যের সাথে দেখো লম্বভাবে গমনকারী অক্ষ, এই যে 1 নম্বরটা। তারপরে 2 নম্বরটা এইটা, এবার হচ্ছে এইভাবে ঘুরবে, এইভাবে, এই যে প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, বুঝলা? আর এইটা, এই যে জেড অক্ষ ধরে আছি, এই যে এটা জেড অক্ষ, এই যে এটা জেড অক্ষ। তাহলে জেড অক্ষ এভাবে ঘুরবে, এই যে এভাবে ঘুরতে থাকবে। কি ক্লিয়ার? এটা এভাবে ঘুরতে থাকবে। তাহলে দেখো ভালো করে, এইটা এইটা আমার এক্স অক্ষ, যেটা আমি জানি 1/12 এম বি স্কোয়ার। এইটা আমার ওয়াই অক্ষ, এইটা 1/12 এম এল স্কোয়ার। তাহলে এই বস্তুটা এক্স ওয়াই তলে অবস্থিত, তার লম্ব অক্ষ এটা, ঠিক আছে? তার লম্ব অক্ষ এটা, এটা হচ্ছে লম্ব অক্ষ। কি ক্লিয়ার? এই যে এই চিত্রটাই এখানে আঁকা আছে, এই চিত্রটাই এখানে আঁকা আছে, এই দেখো এই চিত্রটাই এখানে আঁকা আছে, ভালো করে দেখো, এই যে মিলে যাচ্ছে, দেখো এই দেখো দেখো মিলে গেছে। এই যে এইটা হচ্ছে আমাদের এই যে সবুজটা, এইটা হচ্ছে এই কমলা কালারটা, আর এইটা হচ্ছে গোলাপি কালারটা। কি ক্লিয়ার? তাহলে ডান, এই যে দেখো জড়তার ভ্রামক ডান। তাহলে এইগুলো হচ্ছে আমার অস্ত্র, বহুত অস্ত্র রেডি করে রাখছিলাম, আশা করি বুঝাইতে পারছি। এবার বলো তো, এটা যে একটি চাকতি বলতেছি, একটি আয়তাকার পাতের, পাতলা আয়তাকার পাতের কৌণিক বিন্দুগামী তলের লম্ব অক্ষের সাপেক্ষে, কৌণিক বিন্দুগামী তলের লম্ব
অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সাপেক্ষে জড়তার ভ্রামক। বলো পারা যাবে কিনা? একটু চিত্র এঁকে ফেলি, আসো। একটি আয়তাকার পাতের কৌণিক বিন্দুগামী একটা কর্নার, তো একটু 3D শেপটা আঁকি। এই যে আয়তাকার পাত, তাহলে আয়তাকার পাতের কৌণিক বিন্দু এইটা, এই কৌণিক বিন্দু, আয়তাকার পাতের এইটা হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে এই কৌণিক বিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই যেটা ডট 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 ডট, এটা আমাদের লাগবে। এটা আমরা পারবো কিনা? এটা আমাদের এল, এইটা আমাদের বি, অবশ্যই পারবো। আমরা এইটা জানি কিনা? এই যে কেবল আমরা মধ্যবিন্দুগামী, মধ্যবিন্দুগামী, তুমি যে কোনো, আমার কথা হচ্ছে আমার এটা লাগবে, আমি মধ্যবিন্দুতে দৌড় দিয়ে চলে যাব, আমি চলে যাব মধ্যবিন্দুতে দৌড় দিয়ে। এই এটা অনেকটা গুগলির মতো। তো এইটার সাপেক্ষে আমি জানি, এইটার সাপেক্ষে জানি এটা আমার গ্র্যাভিটেশনাল পয়েন্ট। এটা হচ্ছে একটু আগে আমরা বের করলাম 1/12 m l স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমরা বের করলাম একটু আগে। তো এখন দেখো তো এই দুইটা অক্ষ পরস্পরের সাথে সমান্তরাল কিনা বলো, এই দুইটা অক্ষ পরস্পরের সাথে সমান্তরাল কিনা বলো। ইয়েস, সমান্তরাল। তাহলে এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব নিব, এই দুই অক্ষের মধ্যকার এই যে লম্ব দূরত্বটা নিব। তো এই লম্ব দূরত্বটা কত পাবো? এইটুকু বি, এটুকু যদি বি হয় ওকে, তাহলে এইটাও বি, আর এটুকু এল, তাহলে এইটুকু হবে এল। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, বুঝলা? পিথাগোরাস 90 ডিগ্রি। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে √/l² প্লাস বি স্কয়ার, এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এর সাথে এম এত স্কয়ার যোগ করে দিব। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই জি প্লাস এম √/l² প্লাস বি স্কয়ার তার স্কয়ার। তো আই জি হচ্ছে 1/12 m l স্কয়ার, 1/12 m l স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এম আবার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 12 আর 1 13টা নাকি? না না 1/1 না না সরি 1 প্লাস 1/12, 1 প্লাস 1/12 সরি 12 আর 1 13 তো না, 13/12। হ্যাঁ 13/12, এইটার এটা একই জিনিস যোগ করে দিব, 13/12 m l স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখি কে কে পারছো? গুড, ভেরি গুড, অনেকে পারছো, ভেরি গুড। 13/12, ঠিক আছে। তাহলে এবার আসো, একটি আয়তাকার পাতের দৈর্ঘ্যের মধ্যবিন্দুগামী, দৈর্ঘ্যের মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষের সাপেক্ষে, তলের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখি পারি কিনা, কি বলছে? দেখো এই আয়তাকার পাত, ওকে ডান। আমাদের বলছে দৈর্ঘ্যের মধ্যবিন্দু, একেবারে প্রান্ত ঘেঁষে দৈর্ঘ্যের মধ্যবিন্দু আর কি। একটু কিছু কথার মিসিং আছে, তো ওইটুকু বুঝে নাও, আমি চিত্র আঁকবো তো এই কারণে অত কিছু আর ডিটেলস লিখি নাই। তাহলে আমাদের এই যে প্রান্ত ঘেঁষে দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে লাগবে, ডট 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 ডট, এই যে ভেতর দিয়ে চলে গেছে অক্ষটা। এখন আমি এই অক্ষের সাপেক্ষে চাই, তো এই অক্ষের সাপেক্ষে তো জানি না, মানে এই অক্ষের সাপেক্ষে তো জানি না, কিন্তু আমি মধ্যবিন্দু দিয়ে জানি যে এইটা দিয়ে আমি জানি, এইটা তো আমি জানি। তাহলে এইটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, আর এই দুই অক্ষের মধ্যকার দূরত্ব, এটা যদি পুরোটা যদি বি হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে বি এর অর্ধেক। এই 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 কি করছি এটা? এটা তো বি এর অর্ধেক। আগে এটা একটু ভুল করছি না? তোমরা কেউ বলো নি কেন ভাই? আগেরটা
আগেরটা ভুল করছি না, তোমরা বলবে না? এটা তো b/2 হবে। ছি ছি ছি, এটা b হলে এটা b/2 না, এই পাগল, এটা b/2, এটা l হলে এটা l/2, তাই না? তাহলে তো ঝামেলা ঝামেলা, তোমাদের ধরে মার দিব। তোমরা আমার সাথে উত্তরও মিলে ফেলছো কেমনি? l/2 আর b/2, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে √l/2 এর স্কয়ার প্লাস b/2 এর স্কয়ার, এই দূরত্বটা। তাহলে এখানে m l/l²/4 প্লাস b²/4, তার রুট তার স্কয়ার, তো তার রুট দেন তার স্কয়ার। তাহলে m l²/4 প্লাস b²/4, তাহলে m/4 কমন নিয়ে নাও, 1/4 m l² প্লাস b², তাহলে 1/12 যোগ 1/4, 1/12 যোগ 1/4, 1/4, 1/4, 1/3 হবে 1/3 ml², তাই তো ভাবি? এটা তো হবে 1/3 ml², তাই না? 1/3 ml² প্লাস b², এটা হবে। বুঝতে পারছো? এইটা হবে। তাহলে এবার আসো, এবার এটুকু যদি b হয় তাহলে এইটুকু b/2, তাহলে অতএব IG এটা সমান সমান 1/12 m b² প্লাস l² বা l² প্লাস b², তার সাথে যোগ করব এই এর ভর m আর দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব b/2, তো b/2 এর স্কয়ার, তাহলে 1/12 ml² প্লাস 1/12 প্লাস 1/3 m b², ঠিক আছে? ওকে, এটা বুঝলা? তাহলে এবার লাস্ট এটা করে দাও। বলা হচ্ছে আয়তাকার পাতের প্রস্থের মধ্যবিন্দুগামী তল ঘেঁষে মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষ, তাহলে এবার হবে এইটা, এই আমি চাই কোন অক্ষ? আমি চাই এই অক্ষের সাপেক্ষে, আমি চাই, কিন্তু আমি এটা জানি না, আমি জানি এই অক্ষের সাপেক্ষে, মধ্যবিন্দুগামী এই অক্ষের সাপেক্ষে আমি জানি। আর এই যে দূরত্বটা, পুরো দূরত্বটা তো l, তাহলে এটা হবে l/2, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I = IG 1/12 m l² প্লাস b², তার সাথে যোগ হবে m l/2 তার স্কয়ার। ওকে, তাহলে অতএব I = হবে 1/12 mb² 1/12 mb² আর 1/3 ml²। বুঝলা? এটা কিন্তু আরো একটা নিয়মে বের করা যায়, আমরা যেভাবে করছি না, এটা আরো একটা নিয়মে করা যায়, ঠিক আছে? আরো একটা নিয়মে করা যায়। কি নিয়মে করা যায় দেখবা? দেখো, লেখার দরকার নেই, তোমার নিয়ম দেখাই, শর্টকাট। আচ্ছা, আমার তো এইটা দরকার, এই অক্ষের সাপেক্ষে দরকার না, একেবারে প্রান্ত দিয়ে দরকার না? তাহলে ভালো করে খেয়াল করো, তুমি আয়তাকার পাত ভুলে যাও, তুমি জাস্ট দুইটা ডাইমেনশন নিবা, অর্থাৎ এর দৈর্ঘ্য আর প্রস্থ নিবা, জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ এঁকে ফেলবা। এই পয়েন্টে দৈর্ঘ্য এইটা,
দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, এই যে এই পয়েন্টে দৈর্ঘ্য প্রস্থ এঁকে ফেলবা জাস্ট, তারপর বাকিটুকু মুছে দাও, বাকিটুকু মুছে দাও, মুছে দাও। এই যে নাই, আর কিছু নাই। এবার দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে দুটো লাঠি। দেখো এই যে লাঠিটা, এই যে লাঠিটা আছে, এই যে লাঠিটা আছে, এই যে তোমার যে অক্ষটা, সেই অক্ষটা এই লাঠিটার প্রান্ত বিন্দু, লাঠির দৈর্ঘ্য এল, তাহলে আই হবে প্রান্ত বিন্দু দিয়ে 1/3 ml স্কয়ার প্লাস এইটুকুর দৈর্ঘ্য কত বি, বি এর আবার কোন বিন্দু, মধ্যবিন্দু, বি এর হচ্ছে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হলে কি হয় 1/12 mb স্কয়ার। বুঝলা? দেখো তো মিলছে কিনা, বলো মিলছে কিনা? ইয়েস। তোমার দেখো আমি চালাকি দেখাই, চালাকি মানে কি চালাকি, এই যে এইটা হচ্ছে আয়তাকার পাত, এই বিন্দু সাপেক্ষে তুমি বের করছো না, বলো এই বিন্দু সাপেক্ষে বের করছো না, ওকে। তুমি ওইখানে দৈর্ঘ্য আর প্রস্থ এঁকে ফেলবা, জাস্ট খালি দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, আর সব মুছে ফেলো, আর মুছে ফেলো, এই যে বাদ। এবার বলো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এল, প্রস্থ কত বি, তাহলে এই দৈর্ঘ্যের প্রান্ত বিন্দু না, তাহলে আই ইকুয়াল টু কি হবে 1/3 ml স্কয়ার, ওকে। প্রস্থের প্রান্ত বিন্দু কিনা, প্রস্থ, এই যে প্রস্থ তার প্রান্ত বিন্দু কিনা, প্রস্থের প্রান্ত বিন্দু, তাহলে প্লাস 1/3 mb স্কয়ার। এবার 1/3 m কমন নাও, এল স্কয়ার প্লাস বি স্কয়ার, এল স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো তো এই যে 1/3 m এল স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো মিলছে কিনা, দেখো চালাকি করে মিলাই ফেলছি। বুঝলা? যদি তোমার এরকম চাই, ধরো এই বিন্দুর সাপেক্ষে চাইছে, এই বিন্দুর সাপেক্ষে চাইছে, ভালো কথা, ওইখানে দৈর্ঘ্য আর প্রস্থ এঁকে ফেলবা, দৈর্ঘ্য এটা, দৈর্ঘ্য এটা, আর প্রস্থ এটা, এটা হচ্ছে প্রস্থ, আর সব মুছে ফেলো, আর সব বাদ, আর কিচ্ছু লাগবে না। দেখো সব মিলাই দিচ্ছি, তাহলে ডট 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 ডট, তাহলে দৈর্ঘ্য এল 1/12 ml স্কয়ার, ওকে, আর এটা হচ্ছে প্রস্থ বি, তাহলে এর সাথে যোগ হচ্ছে দেখো 1/12 কারণ মধ্যবিন্দু ml স্কয়ার, আর এর প্রান্ত বিন্দু, এর প্রান্ত, তাহলে 1/3 mb স্কয়ার, mb স্কয়ার। এবার দেখো মিলাই দেখো, দেখো মিলাই দেখো 1/12 ml স্কয়ার প্লাস 1/3 mb স্কয়ার, দেখো এই যে মাঝখানেরটা 1/12 ml স্কয়ার প্লাস 1/3 mb স্কয়ার, এই 3 লিখতে ভুলে গেছি, এই 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 3 সরি, এটা 3 mb স্কয়ার, 2 2 ভুলে লিখে ফেলেছি, সরি। তাহলে জড়তার ভ্রামক মোটামুটি হলো, এগুলো হচ্ছে শর্টকাট ছিল, শর্টকাট শিখাইছিলাম, ওকে। তাহলে মোটামুটি জড়তার ভ্রামকের এখন তুমি পিএইচডি করে ফেলছো। তা আসো আমরা দেখি কয়েকটা ম্যাথ করি, নাও। 1 নম্বর বলা হচ্ছে তিনটি গোলক অক্ষটি দুটি গোলককে স্পর্শ করে যায় এবং অপর গোলকের কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রগামী হয়। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করো, তাহলে উক্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করো, যেখানে প্রতিটা গোলকের ভর হচ্ছে 3 কেজি এবং প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। 3টা গোলকের কথা বলছে, এই একটা গোলক, ঠিক আছে, যেখানে অক্ষটা ধরো এই গোলকের মধ্যবিন্দু দিয়ে গেছে, এই যে অক্ষ এই গোলকের মধ্যবিন্দু দিয়ে ফুঁড়ে বের হয়ে গেছে, এই মধ্যবিন্দু দিয়ে ফুঁড়ে বের হয়ে গেছে, একই ধরনের গোলক। এবার আরো দুইটা অক্ষ আছে, যে অক্ষ দুইটা এই যে অক্ষ, আরো দুইটা গোলক আছে, যে গোলক দুইটা এই অক্ষটাকে স্পর্শ করে আছে, ঠিক আছে। এরকম ভাবে 3টা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে রাখা আছে, এভাবে 3টা গোলক পরস্পরের সাথে স্পর্শ করে রাখা আছে, এইভাবে স্পর্শ করে রাখা আছে, বুঝলা? এই একটা গোলক, আর এই একটা গোলক, 3টা গোলক।
তাহলে এখন আমাদের এর জড়তার ভ্রামক লাগবে, খুব ইজি। জড়তার ভ্রামক হচ্ছে তিনটা গোলকের জড়তার ভ্রামকের যোগফল I1 I2 I3। এবার একটু বোর্ডে দেখো, প্রথমে এটার কেন্দ্রগামী অক্ষ, এটার কেন্দ্রগামী অক্ষ, তাহলে 2/5 নিরেট গোলক, শুধু গোলক বললে আমরা নিরেট গোলকই বুঝবো, 2/5 mr স্কয়ার, ওকে, প্লাস 2/5 mr স্কয়ার, ওকে, ক্লিয়ার। তাহলে 2/5 mr স্কয়ার। I2 হচ্ছে এই গোলকের জন্য, এই গোলকের দেখো স্পর্শ করে আছে, এই গোলকের স্পর্শ করে আছে, তাহলে গোলকের স্পর্শ কক্ষ কই দেখি, গোলকের স্পর্শ কক্ষ কই, এই যেটা 7/5 mr স্কয়ার, মনে পড়ে 7/5 mr স্কয়ার। তাহলে I2 এর জন্য, এটার জন্য হবে 7/5 mr স্কয়ার, এটা r, এটাও r, 7/5 mr স্কয়ার প্লাস এই গোলকের জন্য স্পর্শ কক্ষ, তাহলে 7/5 mr স্কয়ার। বলো তো সবাই বুঝছো কিনা, 7/5 mr স্কয়ার। তাহলে 2/5 m এর মান 3 কেজি, আর এর মান 3 স্কয়ার। এবার 7/5 m এর মান 3 কেজি, আর এর মান 3 তার স্কয়ার, এর সাথে গুণ 2, কারণ এরকম দুটো। তাহলে 2/5 গুণ 3 গুণ 3 স্কয়ার প্লাস 7/5 গুণ 3 গুণ 3 × 9 গুণ 2, তাহলে এটা হচ্ছে 86.4 এত কেজি মিটার স্কয়ার। দেখো তো হয় কিনা, এত কেজি মিটার স্কয়ার, ইয়েস, ওকে। দুই নম্বর বলতেছে একটা র্যাকেট, শীতকালে খেলি না আমরা ব্যাডমিন্টন, তো সেই র্যাকেটের এই যে মাথায় যে অংশটা থাকে সেই অংশটা একটা রিংয়ের মতো অংশ, আর এর সাথে একটা দণ্ড সংযুক্ত আছে, এই পুরোটা দিয়ে র্যাকেটটা গঠিত। তো এই র্যাকেটের মাঝখানে এই যে তার জালি, এর ভর অতি নগণ্য, এই কারণে এর ভর বলে দেয়নি, এটা একটা রিংয়ের মতো বলে দিছে, এটা একটা রিংয়ের মতো, এর ভর হচ্ছে 0.2 কেজি, আর এর ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, 3 মিটার অনেক বেশি, আচ্ছা ব্যাসার্ধ ধরো 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আর এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। ধরো এই দণ্ডের দৈর্ঘ্যটা এখান থেকে এইটুকু বলে দিছে 0.5 মিটার, ওকে। এবার বলতেছে নাও এই দণ্ডের ভর, এই দণ্ড অংশের ভর হচ্ছে 0.8 কেজি, এই দণ্ড অংশের ভর ধরো 0.8 কেজি। এর জড়তার ভ্রামক বের করো এর মধ্যবিন্দুর সাপেক্ষে, এই যে রিংয়ের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করো। রিংয়ের মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক, আমি তোমাকে একটা কথা বলছিলাম, যদি অনেকগুলো বস্তু থাকে জড়তার ভ্রামক কি হবে, যোগ হয়ে যাবে, জড়তার ভ্রামক কি হবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো বস্তু থাকলে জড়তার ভ্রামক যোগ হয়ে যাবে। তাহলে এবার আসো মধ্যবিন্দু, এর মধ্যবিন্দুর সাপেক্ষে, এটাই হচ্ছে আমার অক্ষ, এই যে এটা হচ্ছে আমার অক্ষ সেন্টার। তাহলে এটার জন্য যে জড়তার ভ্রামক হবে, আমি একটু 3D শেপটা আঁকি, এই যে এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষ, ওকে। তাহলে এর জন্য যে জড়তার ভ্রামকটা হবে এর জন্য, সেটা হচ্ছে শুধু mr স্কয়ার, তারপরে আরো আছে, তো আমি শুধু mr স্কয়ার, এর ভর হচ্ছে 0.2, আর এর আর হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 0.10 তার স্কয়ার, ঠিক আছে, এইটুকু অংশ গেল। এইবার আসো, এর সাথে একটা দণ্ড আছে, এর সাথে আর একটা দণ্ড সংযুক্ত আছে, তাহলে এবার দণ্ডের জড়তার ভ্রামক নিব এর মধ্যবিন্দুর সাপেক্ষে, এই দণ্ডটার জড়তার ভ্রামক নিব এর মধ্যবিন্দুর সাপেক্ষে। দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, দণ্ডটার দৈর্ঘ্য 0.5 মিটার টোটাল দৈর্ঘ্যটা। এবার খুব ভালো করে বুঝিও, আমি এই বিন্দুর সাপেক্ষে এই দণ্ডের জড়তার ভ্রামক চাই, রিংয়ের কথা ভুলে যাও, এই যে ব্যাডমিন্টনের রিংয়ের অংশটার কথা ভুলে যাও, রিংয়ের অংশটা জড়তার ভ্রামক নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে দণ্ডের জড়তার ভ্রামক অংশ নিব,
দণ্ডের জড়তার ভ্রামক অংশ নিব। বলো দণ্ডের জড়তার ভ্রামক নিতে পারবো কিনা? দণ্ডের তাহলে কি নিতে হবে? আমি চাই যেহেতু এই অক্ষের সাপেক্ষে, তাহলে এই অক্ষের জানতেছি না, তাহলে তাড়াতাড়ি চলে যাব মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে। এই যে মধ্যবিন্দু, তাড়াতাড়ি এই মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে চলে যাব। এটা হচ্ছে এর গ্র্যাভিটেশনাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 1/12 ml স্কয়ার, 1/12 ml স্কয়ার প্লাস 1/12 ml স্কয়ার প্লাস এই যে দণ্ডের ভর এবং বলো দণ্ডের ভর এবং এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব। ভাই এখান থেকে এইটুকু, তো সেটা কি হবে? সেটা হবে এর দৈর্ঘ্য যেটা এল, ধরো এল, তাহলে তার অর্ধেক মানে l/2, তার সাথে যোগ হবে এর ব্যাসার্ধ r। ঠিক আছে, এই যে এর ব্যাসার্ধ r মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটা হবে l/2 প্লাস r। তাহলে m r প্লাস l/2 তার স্কয়ার। এই যে এই অংশটুকু হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। কি ক্লিয়ার? এই অংশটুকু হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, বোঝো নাই? আচ্ছা আসো, তুমি আগে বলো তো রিং এর জড়তার ভ্রামক কত? রিং অংশের জড়তার ভ্রামক কত? তাহলে রিং এর হচ্ছে mr স্কয়ার। শেষ, ওকে গেল। রিং এর ভরটাকে আমি বললাম m1, এর ভরটাকে আমি বললাম m1, দণ্ডের ভরটাকে আমি বললাম m2। তাহলে m1 r স্কয়ার। শেষ। এবার আমি এই অক্ষের সাপেক্ষে চাই, আমি এই বিন্দুর সাপেক্ষে চাই কার? দণ্ডের। রিং আর নেই, রিং এর কথা ভুলে যাও, দণ্ডের চাই। তাহলে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে নিব, রিং এর জড়তার ভ্রামক আর দণ্ড, তাহলে দণ্ডের জড়তার ভ্রামক আই, তাহলে এর মধ্যবিন্দু দিয়ে হচ্ছে 1/12 ml স্কয়ার। ওকে ডান, ঠিক আছে। এইবার আমার লাগবে এই অক্ষের সাপেক্ষে, তাহলে এই অক্ষ থেকে এই অক্ষ পর্যন্ত দূরত্ব কত? আমি কি করব? লাঠিটার ভর নিব m, ঠিক আছে, লাঠিটার ভর নিব m, আর এই লাঠির ভার কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব নিব, তো দূরত্বটা l/2 প্লাস r। ঠিক আছে, l/2 প্লাস r, এত তার স্কয়ার। এটা m2 হবে, এটা m2 হবে। এবার এগুলো যোগ করে দিব, তাহলে মোট জড়তার ভ্রামক হবে m1 r স্কয়ার প্লাস 1/12 m2 l স্কয়ার m2 r প্লাস l/2। এটাকে বড় হাতের এল না ধরি, ছোট হাতের এল ধরি। হ্যাঁ, ছোট হাতের এল দিই, ছোট হাতের l/2 তার স্কয়ার। তাহলে m1 এর মান 0.2, আর এর মান 10 সেন্টিমিটার 0.10 তার ভাই স্কয়ার, 1/12 m2 এর মান, এর ভর হচ্ছে 0.8, এর দৈর্ঘ্য 0.5 তার স্কয়ার, m2 এর ভর 0.8, তার সাথে r যোগ r, এর ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার 0.10, তার সাথে l/2, l হচ্ছে 0.5/2, 0.5/2 তার স্কয়ার। এখান থেকে হিসাব করে যা থাকবে, কেউ কি করছো? 116 বা 7 এরকম কিছু একটা, এত কেজি মিটার স্কয়ার। তাহলে যেটা হয় সেটা বসাই দিবা। ওকে, যেটা হয় সেটা বসাই দিবা। চলো, দেখি তোমাদের প্র্যাকটিস প্রবলেম থেকে আর কোনটা করাই দিতে পারি। তোমাদের প্র্যাকটিস প্রবলেমে 14 নম্বর। এটা একটা গোলক, এটা একটা গোলক, দুটো গোলকের ভর বড় হাতের এম, এম ভরের দুটি নিরেট গোলক একটি দণ্ডের সাথে সংযুক্ত, যার ভর এম এবং দৈর্ঘ্য 4r, তাহলে এটা একটা দণ্ড দ্বারা সংযুক্ত, এই যে দণ্ড দ্বারা সংযুক্ত, যার ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য 4r। তাহলে দৈর্ঘ্য যদি 4r হয়, এইটুকু 2r, দৈর্ঘ্য 4r, তাহলে এইটুকু 2r। গোলকদ্বয়ের ব্যাসার্ধ r,
গোলকদ্বয়ের ব্যাসার্ধ আর, গুড। গোলকদ্বয়ের ব্যাসার্ধ আর, গোলকদ্বয়ের ব্যাসার্ধ আর, ওকে। তাহলে এই অক্ষের সাপেক্ষে এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ এই অক্ষের সাপেক্ষে সিস্টেমটা জড়তার ভ্রামক নির্ণয় করো। দুনিয়ার সহজ জিনিস, দুনিয়ার সহজ জিনিস। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই। এটা হবে, প্রথমে লাঠিটার কথা চিন্তা করো, সরু সুষম দণ্ড, এই দণ্ড অংশটার কথা চিন্তা করো। তাহলে দণ্ডের জড়তার ভ্রামক, দণ্ড অংশের জড়তার ভ্রামক, তাহলে এটা হচ্ছে 1/12। দণ্ডের ভর এম আর দণ্ডের দূরত্ব হচ্ছে 4r তার স্কয়ার, 1/12 ml স্কয়ার, ওকে। এবার আসো এই গোলকের জন্য, এটা নিরেট গোলক ছিল, দুইটা গোলক ছিল। তাহলে এই গোলকের জন্য জড়তার ভ্রামক ভালো করে খেয়াল করো, এদিকে তাকাও। এটা একটা গোলক, এই গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 2/5 mr স্কয়ার। কিন্তু আমার এটা দরকার না, আমার দরকার হচ্ছে এইখানে যে অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক, এইখানে যে অক্ষ আছে তার সাপেক্ষে আমার জড়তার ভ্রামক, আমার এইটা লাগবে না। তাহলে আমি কি করবো, এই অক্ষের সাপেক্ষে চাই, দৌড়াই চলে যাবো এর ভার কেন্দ্রে, ভার কেন্দ্র দিয়ে গমন করা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নিব, নেওয়ার পরে এর ভর নিব, এর ভর এম নিব, নিলাম। তারপরে দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব বসাবো। তাহলে এটা যদি আর হয় আর এটা যদি 2r হয়, তাহলে টোটাল কত, 3r। তাহলে 3r তার স্কয়ার। বলো বুঝছো কিনা, বলো এটা বুঝছো কিনা। আমি এটার মধ্যবিন্দুগামী কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি 2/5 mr স্কয়ার। তো এটা আমি চাই না, আমি তো চাই এইখানে একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে এই দূরত্ব 2r আর ওইটা r, তাহলে টোটাল 3r, তাহলে m 3r এর স্কয়ার। তো এই কাজই তো করবো। দেখো এবার আলাদা করে তোমার যেটা দেখালাম, এই যে আমি এই অক্ষের সাপেক্ষে চাই, তাহলে দৌড়াই চলে যাবো এর মধ্যবিন্দুতে, এর মধ্যবিন্দু মানে ভার কেন্দ্রে চলে যাবো। এবার এই ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক জানি কিনা, জানি। সেটা কত, সেটা হচ্ছে 2/5 mr স্কয়ার। তার সাথে যোগ করব এর ভর কত, m, আর দুই অক্ষের মধ্যকার এই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব কত, 3r, তাহলে 3r তার স্কয়ার। ঠিক একইভাবে এটারও সেম জিনিস, তাহলে এটারও যেহেতু সেম জিনিস, তাহলে এই একটা করে এর সাথে গুণ 2, মানে এটা আরো একবার যোগ, তার মানে একটা করে 2 দিয়ে গুণ করলেই হলো। তাহলে এখানে দেখো 4 বর্গ ভাগ হচ্ছে 12, 4/3 mr স্কয়ার প্লাস 2/5 প্লাস 3 স্কয়ার 9, 3 × 9, যা হবে এর সাথে গুণ 2, 94/5 mr স্কয়ার। তাহলে 94/5 যোগ 4/3, 4/3, 302/15, 302/15 mr স্কয়ার। দেখি উত্তর মিলল কিনা, পারছি কিনা আমি দেখি 302/15, বাহ, গুড। এটা কি জটিল করে করছে, আমরা ওভাবে করব না, আমরা ওভাবে করব না। পনেরো নম্বর আসো। 1.75 কেজি ভর বিশিষ্ট বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য 5.03 মিটার। পাতটির কর্ণের সমান্তরাল, পাতটির কর্ণের সমান্তরাল এক্স এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে, এক্স এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, এক্স এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখো এটা একটা বর্গাকার পাত, এটা বর্গাকার পাত, এই বর্গাকার পাতের কর্ণের সমান্তরাল, এটা হচ্ছে কর্ণ, এই যে বলছে কর্ণের সমান্তরাল, এই যে অক্ষ, কর্ণের সমান্তরাল এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে। এটা এক্স এক্স ড্যাশ অক্ষ, কর্ণের সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করব।
বাহুর দৈর্ঘ্য সেম, এটা এ, এটা এ, এটা এ, যেহেতু বর্গ তাহলে বাহুর দৈর্ঘ্য তো একই থাকবেই। ঠিক আছে, আমরা এই বিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক চাই। যদি এমন হইতো এরকম, দেখো তলের সাথে লম্ব, তাহলে হয়তো সুবিধা হইতো, কিন্তু এটা তলের সাথে লম্ব না, তলের সাথে সমান্তরাল। পারবা কিনা? 100 বার পারবা, অবশ্যই তুমি পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আগে এই বর্গের, এই যে বর্গ, তুমি আগে বর্গের এইটা বের করো, মধ্যবিন্দুগামী, এটা হচ্ছে বর্গ, এই বর্গের মধ্যবিন্দুগামীটা আগে বের করো। বলো এই মধ্যবিন্দুটা আমি জানি কিনা। এটা এ, এটা এ, এটা বি। দেখো বর্গ আয়ত রিলেটেড যা আসুক, বর্গ আয়ত রিলেটেড যা আসুক, তুমি মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষটা বের করে নিবা, কাজ শেষ। মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষটা বের করে নিবা, বি তো একই, তাহলে বিও হচ্ছে এ। তাহলে এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আই, সেটা হচ্ছে 1/12 এম বি স্কোয়ার প্লাস, মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি এর মানও তো এ, তাহলে এ স্কোয়ার 2a স্কোয়ার, তাহলে 1/6 2/12 মানে 1/6 এম এ স্কোয়ার। এইটা আমি জানি, কিন্তু আমার এটা লাগবে না। আচ্ছা এটা বাদ দাও, এটা তো তোমার লাগবে না, সেটা তো আমি বুঝছি। তুমি আমাকে এই যে এই অক্ষ দেখো, এই যে কর্ণ, এই যে কর্ণ যে অক্ষটা, এই কর্ণগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে দিতে পারবা? হ্যাঁ পারবা। এই কর্ণ আর এই একটা কর্ণ, তো বর্গের কর্ণ পরস্পরের সাথে লম্ব, এই একটা কর্ণ, তুমি কর্ণের সাপেক্ষে আগে আমার বের করে দাও। এইটারে যদি আমি বলি ওয়াই অক্ষ, এটা কিন্তু আমার এক্স অক্ষ, বুঝো? তুমি চাকতিরটা পারছিলা, তো চাকতিরটা পারলে এটা পারবা না? চাকতিক ছিল গোল, আর এটা হচ্ছে চারকোনা বর্গ, তাহলে আই এক্স যা হবে আই ওয়াইও তাই হবে। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই, এই অক্ষের সাপেক্ষেও জড়তার ভ্রামক আই। তাহলে এই দুইটার দেখো, এই দুইটাই তলে অবস্থিত, তলে অবস্থিত, আর এটা তাদের জেড অক্ষ, এটা তাদের জেড অক্ষ। তাহলে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড, তাহলে আই প্লাস আই ইকুয়াল টু 1/6 এম এ স্কোয়ার। তাহলে অতএব আই ইকুয়াল টু 1/12 এম এ স্কোয়ার। এটা আমরা জানি যে 1/12 এম এ স্কোয়ার। এটা কিন্তু শর্টকাট দিয়েও জানতাম, এটা কিন্তু শর্টকাট দিয়েও জানতাম। আমার ধরো যে মধ্যবিন্দু এটা লাগবে, এটা কিন্তু আমি শর্টকাট দিয়েও বের করতে পারতাম। ঠিক আছে, যে মধ্যবিন্দু দিয়ে এই যে এইভাবে হিসাব করে বের করলাম না, এটা শর্টকাট দিয়েও বের করতে পারতাম, কারণ এই যে দৈর্ঘ্যেরও মধ্যবিন্দু, প্রস্থেরও মধ্যবিন্দু। তাহলে 1/12 এম এ স্কোয়ার, 1/12 এম এ স্কোয়ার, তাহলে 1/12 এম এ স্কোয়ার, 1/12 এম এ স্কোয়ার যোগ করলে তো 2/12 মানে 1/6 হইতো। কি ক্লিয়ার? তাহলে কর্ণের সাপেক্ষে বের করে ফেলছি, এটা হচ্ছে কর্ণের সাপেক্ষে, এটা কর্ণের সাপেক্ষে হয়েছে না? কর্ণের সাপেক্ষে, হ্যাঁ। ওকে, তাহলে কর্ণের সাপেক্ষে বের করছি। এবার আমাদের লাগবে এই বিন্দুর সাপেক্ষে। তাহলে আমি দেখো তো এইটা জানলাম কিনা, কেবল বলো, কেবল আমরা এইটা জানলাম কিনা, এটা জানছি কিনা, কেবল এটা জানছি কিনা। এটা যদি জানি, এই যে দূরত্বটা নিতে হবে। তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা যে এই যে কর্ণ, তো বাহুর দৈর্ঘ্য যদি এ এ হয়, তাহলে কর্ণের দূরত্ব, কর্ণের দূরত্ব কত ধরবো? এটাকে যদি বলি, একবারেও আমরা বসাই দিতে পারি, বর্গের কর্ণ আর কি। যেমন এটা এ, এটা এ, তাহলে এইটা হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট, তাহলে 2a স্কোয়ার, 2a স্কোয়ার তার রুট, √2a হবে, বুঝলা? √2a, তাহলে √2 এর অর্ধেক, এইটুকু দূরত্ব হবে √2 এর অর্ধেক, √2a তার অর্ধেক, তাহলে a/√2, এটা হবে a/√2, তাই তো? a/√2, হ্যাঁ। তাহলে আমরা এই অক্ষের সাপেক্ষে চাই, তাহলে এই অক্ষের সাপেক্ষে চাই, তাড়াতাড়ি ভার কেন্দ্র দিয়ে এই অক্ষের সাপেক্ষে নিব। তাহলে এই অক্ষের সাপেক্ষে হচ্ছে 1/12 এম এ স্কোয়ার, তারপরে এর ভর নিব এম, আর এই দুই অক্ষের মধ্যকার দূরত্ব নিব a/√2, a/√2 তার স্কোয়ার, তাহলে 1/2, 1/12 প্লাস 1/√2 এর স্কোয়ার 2, 7/12 এম এ স্কোয়ার, 1/2 প্লাস 1/12, 1/12
প্লাস 2 ইনভার্স 7/12 মান বসায় দাও এবার 7/12 m 1.75 গুণ a 5.03 7 গুণ 12 সরি 7 ইন্টু 1.75 ইন্টু 5.03 তার স্কোয়ার ডিভাইডেড বাই 12 25.82 এত কেজি মিটার স্কোয়ার এত কেজি মিটার স্কোয়ার দেখি হ্যাঁ মিলে গেছে দেখছো 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 মিলে গেছে আর আছে আর সবগুলো পারার দরকার পারবাই তো মনে হচ্ছে এটা পারবা এটাও পারবা এটা সুন্দর লাগলো দেখি এটা করে দিই 47 দুটি ফাঁপা গোলক এই যে ফাঁপা গোলক বলে দিছে দুটি ফাঁপা গোলক ব্যবহার করে সিস্টেম তৈরি করা হলো নিচের সিস্টেমটি তৈরি করা হলো নিচের সিস্টেম তৈরি করা হলো x ড্যাশ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটা গোলক দুটো গোলক ফাঁপা গোলক কিন্তু আর এই হচ্ছে আমাদের অক্ষ এটা আমাদের অক্ষ x ড্যাশ এটা হচ্ছে আমাদের অক্ষ ফাঁপা গোলক বলো জড়তার ভ্রামক বলো দেখো এই যে গোলকটা আছে এই যে গোলকটা তার তো স্পর্শক অক্ষ তাহলে জড়তার ভ্রামক এই অক্ষের সাপেক্ষে এর জন্য স্পর্শক অক্ষের সাপেক্ষে সেটা আমরা জানি ঠিক আছে বা জানারই দরকার নেই ধরো এর জন্য আমি জানি না স্পর্শক অক্ষের সাপেক্ষে জানি না তাহলে এর ভার কেন্দ্র দিয়ে আমরা জানি এর যে ভার কেন্দ্র সেই ভার কেন্দ্র দিয়ে আমরা জানি তো ভার কেন্দ্র দিয়ে 2/3 mr স্কয়ার এটা আমি জানি যে 2/3 mr স্কয়ার দেখো বোর্ডে দেখো 2/3 mr স্কয়ার প্লাস আমার তো লাগবে এই অক্ষের সাপেক্ষে তাহলে এর ভর কত m আর দূরত্ব কত r তাহলে mr স্কয়ার এটা গেল এটার জন্য প্রথমটার জন্য গেল এবার আসো দ্বিতীয়টার এই যে ভার কেন্দ্রগামী এই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক জানি কত জানি 2/3 ফাঁপা গোলক যেহেতু mr স্কয়ার 2/5 হয়তো নিরেট গোলক হলে এইবার আসো এই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব এটা থেকে এই পর্যন্ত দূরত্ব তাহলে এইটা r এইটা r 3r তাহলে এবার m এর ভর m আর দূরত্ব 3r তার স্কয়ার তাহলে এবার আসো দেখি কত হয় 2/3 প্লাস 1 তারপরে যোগ আবার 2/3 তারপরে প্লাস 3 × 9 তাহলে 34/3 mr স্কয়ার 34/3 mr স্কয়ার ঠিকঠাক করছি 34/3 ঠিক আছে 70 নম্বর করে দিছি 70 নম্বর পড়ানোর মধ্যে আছে না করে দিলাম সবই তাহলে আজকে এই পর্যন্ত 17 পৃষ্ঠা পড়ে ফেলছি ভাই রে ভাই দাদা চ্যাপ্টার শেষ হইতে আর কয়টা লেকচার লাগবে জড়তার ভ্রামকে চলে আসছি তার মানে চ্যাপ্টার শেষ যাও দাদা এখন কি কনসেপ্ট বুক নিলে সময় নিতে পারো মাইক অন
মাইক অন করলে তোমরা চিল্লাবা না তো? মাইক অন করলে তোমরা চিল্লাবা না তো? না চিল্লালে মাইক অন করতে পারি। আসো একটু গল্প করি আজকে। কি চাও? পার্সোনাল অনলাইন ব্যাচ হবে না। এই তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো? এই চ্যাপ্টার শেষ হইতে জড়তার ভ্রামক পড়ে ফেলছি। এরপরে পড়বো হচ্ছে টর্ক, কৌণিক ভরবেগ, ব্যাংকিং। মোটামুটি আর 4-5টা ক্লাস তো লাগবে, পাঁচটা ক্লাস লাগবে। 5টা ধরে রাখো, 6টা হইলে তো হবেই। হ্যাঁ, এরপরে স্থির তড়িৎ পড়বো। বুঝি নাই, বলো বলো। রুটিন নিজের করতে হয়, রুটিন তো আমি করে দিলে হবে না। রুটিন নিজের পড়ার মধ্যে থেকে রুটিন বের করে নিতে হবে। তোমাদের তো কালকে মাস্টার ভাই ক্লাস নেবে তাই না? তাহলে আদর্শ গ্যাস পড়ে ফেলবা। আদর্শ গ্যাস ছোট্ট একটা চ্যাপ্টার, ভালো করে ক্লাস করে ফেলবা। আমি যেটা পারবো সেটা দিবই। আমি যদি কোনো ক্লাস নিই, সেটা যদি রেকর্ড করা হয়, সম্ভব হয়, আমি তোমাদের দিবই। না, মায়ের দিব। না না না, এগুলা বলা যাবে না। ঠিক আছে, থাকো, টাটা। 2 নম্বর ম্যাথটা তুমি একটু দেখো, ওই যে আবার ব্যাকে গিয়ে একটু দেখে নিও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, টাটা। বলো মা। হ্যাঁ, আনো।